আমি তো আসলে আমার লাইফে অনেক বড় বড় ভুল করছি। ভুলগুলো আমি তখন আমাকে গাইড দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে ভুলগুলো হয়ে গেছে। সো এখন আমি চাই যে ভুলটা আমি শুধরে নিয়ে এখন একটা ভালো সুন্দর একটা সুস্থ একটা সমাজে বসবাস করতেছি এবং ভালোভাবে বাঁচতেছি। তো এই ভুলগুলো যে আমি করছি এটা মানুষ যদি জানতে পারে, তো এই ভুলের লক্ষণ কি, মানে কিভাবে হয়, মানে কিভাবে যাতে কেউ না করে সেজন্যই বলতে, হ্যাঁ যাতে কেউ না করে সেজন্য আমি আর কি বলতে আসা, যে সবাইকে সচেতন করা। রাইট। আমি এই জায়গাটা থেকে আমি সবাইকেই প্রথমেই যে কথাটা বলে নিতে চাই, দেখুন টু আর ইজ হিউম্যান, একটা কথা আছে, আর মানে ইরোর, যেটার কথা বলছি আমি। সো মানে ভুল মানুষই করে, কারণ মানুষের মধ্যে বিবেক আছে। তো একজন বিবেক সম্পন্ন মানুষ ভুল করতে পারে না, তারপরেও ভুল করে ফেলে। এই জন্যই মানুষের ক্ষেত্রে ভুলটা কাউন্ট করা হয়। এছাড়া পৃথিবীর যাবতীয় প্রাণী, যত প্রাণী আছে, তারা যে আচরণই করুক না কেন, সেটা কিন্তু কোনো ভুল শুদ্ধের পর্যায়ে পড়ে না, কারণ তার মধ্যে বিবেকবোধটা নাই। কিন্তু একটা মানুষ আপাদমস্তক বিবেকবান মানুষ, আপাদমস্তক সারাটা জীবন জুড়েই বিবেকবান একজন মানুষ, এইটা বলাটা আমার মনে হয় অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে। কারণ আমরা তো মহামানব নই, আমরা তো মহাত্মা নিয়ে পৃথিবীতে আসিনি। সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে, আমি যারা শুনছেন তারা এবং যিনি বলতে যাবেন তারা, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ভুল আছে। এই 2-2.5 ঘন্টায় এই ভুলগুলো, এই অপরাধগুলো জেনে যিনি বলছেন তার প্রতি মন খারাপ করা, কিংবা নিজেকে সাধু ভাবা, কিংবা আমি যে কথাগুলো বলতে যাব তাকে পরামর্শ দেওয়ার খাতিরে সেখানে আমাকে ঋষি পুরুষ ভাবা, বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা হচ্ছে এটাই, যেই গল্পটা আমরা এখানে রিভিল করছি, যে ঘটনাগুলো আমরা এখানে রিভিল করছি, সেই ঘটনার প্রেক্ষাপট থেকে ওই মানুষটির নিজের জীবনের যে উপলব্ধি, সেটা শোনার পরে আপনি নিজে থেকে সংশোধন করুন নিজেকে। কারণ একজনের অভিজ্ঞতা, একজনের ভুল থেকে পাওয়া অভিজ্ঞতা, এটা আরেকজনের জীবনের সুন্দর একটা পাথেয় হোক, আমরা সেটা বিশ্বাস করি। এবং আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, মানুষের মধ্যে বিবেকবোধ না জাগলে, শুধু ভয় দেখিয়ে, জেল জরিমানা করে, শাস্তি দিয়ে একটা মানুষকে কখনোই ভালো মানুষ বানানো সম্ভব না। তো শুরু করছি আমরা আজকে। নামটা যেন আরেকবার একটু বলি ভাই। মোহাম্মদ ফিরোজ মজুমদার। ফিরোজ ভাইয়ের সিক্রেটস। তো ফিরোজ ভাই, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন, আমি শুনি। জি। আমি আজকে যে গল্পটা বলবো, এই গল্পটা আসলে আমার ছোটবেলা থেকে শুরু করব। জি, নিশ্চয়ই। যখন আমার বয়স হয়তো আনুমানিক 6-7 বছর বয়স, তখন আমি ক্লাস 3-তে পড়ি। জি। সো এটা হলো আপনার বাগেরহাট মোংলাতেই, আচ্ছা, মানে মোংলা রামপাল থানাতেই। তো আমার বাবা মা, আমার আম্মু আমাকে ছোটবেলায় বলতো যে আমার বাবা নাকি মারা গেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আম্মুকে প্রশ্ন করতাম, বাবা মারা যে থাকে কোথায়, অনেক প্রশ্ন করতাম, কিন্তু মা শুধু একটা কথাই বলতো যে বাবা মারা গেছে, মারা গেলে আর আসে না ফিরে কখনো। এটা বাবা বলতো? এটা মা বলতো আমাকে। তো আমি স্কুলে যেতাম, স্কুলে যেয়ে দেখতাম কি যে স্কুলের যে অন্য যারা ছেলেমেয়েরা আছে সবাই ভালো ভালো পোশাক পরতেছে, বাবা মার সাথে আসতেছে, বাবা মার সাথে এসে তারা বাবা মার অনেকে এসে বসে থাকতেছে, স্কুল ছুটি হলে আবার নিয়ে যাচ্ছে। ওদের কথাবার্তা, ওদের পোশাক আশাক দেখে আমার খুব খারাপ লাগতো, কারণ আমি খুব মানে সামান্য টাকা দিয়ে কেনা কিছু জামাকাপড় পরে যেতাম। এমন একটা অবস্থা হতো যে আমার স্কুল ড্রেস কেনার মতো টাকাও থাকতো না আমার মার কাছে। খুব কষ্টে জীবনযাপন করতো আমার মা, নিজে কিছু রোজগার করতো, রাস্তায় কাজ করতো, সেখান থেকে কিছু টাকা পেতো, সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাতো। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি জাস্ট একা, আমার কোনো ভাই বোন নেই, আমার সৎ ভাই বোন আছে। তার মানে ছোটবেলা থেকে আপনি বাবাকে পান? হ্যাঁ, ছোটবেলা থেকে, আমি জন্মের পরের থেকে বাবাকে কখনো পাইনি। তো স্কুলে পড়তাম, তো তখন থেকে আমার মা আমাকে আর কি অন্যভাবেই করতো। অনেক সময় বলে ফেলতো যে আমি তোকে নিয়ে আর পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে আমার, তুই কোথাও চলে যা। রাগে, মানে কষ্টে আর কি বলতো এই কথাগুলো। তো তখন আমি আম্মুকে বলতাম যে আমি তোমাকে ছেড়ে কোথায় যাব। তো কখনো এটা ভাবিনি যে মাকে ছেড়ে কখনো চলে আসতে হবে এবং 20-21 বছর আমাকে বাইরে থাকতে হবে। যাই হোক, এভাবে স্কুলে থাকতে লাগলাম। আমার আসলে সবাই বলতো, এলাকার সবাই বলতো যে আমার মাথার ব্রেন নাকি অনেক ভালো, কারণ আমি পড়াশোনায় নাকি খুব ভালো ছিলাম। সবসময় আমার রোল অ্যাক্ট থাকতো। তো আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, নাম ছিল গালিব। আচ্ছা। উনি ছিল আমাদের ম্যাডামের ছেলে, আঞ্জুমান ম্যাডামের ছেলে। সো এই গালিব আমাকে নিয়ে আর কি অনেক করতো যে ও অনেক গরিব, ওকে আমাদের সমাজে মিশাবো না। অন্য অন্য ছেলেরা সবাই খেলাধুলা করতো, আমাকে ওদের ভিতর মিশাতো না। আমি একা একা দূরে যেয়ে বসে থাকতাম। আচ্ছা আচ্ছা। আর মনে মনে অনেক কষ্ট পেতাম যে আসলে ওরা খেলাধুলা করতেছে, আমি ওদের সাথে খেলতে গেলে আমাকে নিচ্ছে না। খুব কষ্ট পেতাম। তো তখন ওই গালিবটা আর কি ছোটবেলা থেকে একটু অন্যরকম অহংকারী ছিল। জাস্ট এখন আমার সাথে খুব ভালো সম্পর্ক, পড়াশোনা করতেছে। তো ওইখানে আরেকটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল চম্পা। আমরা একই সাথে পড়াশোনা করতাম। তো চম্পা আমাকে টেনে টেনে নিয়ে যেত।
আচ্ছা। আর গালিবকে বলতো যে গালিব তুমি এটা কি বলতেছো, আমাদের সাথে পড়ে ও কেন আমাদের সাথে খেলবে না, ও গরিব বলে তা হবে না, ও আমাদের সাথে খেলবে। তো আমাকে নিয়ে তখন ওদের সাথে আমরা ইয়ে করতাম। তো এইভাবে চলতে থাকে। যখন ক্লাস 4-এ উঠি তখন আমার আম্মুর অবস্থা খুব খারাপ, চাকরি থাকে না, খুব কষ্ট হয়, জি। সংসার চালাইতে পারে না। আমি সারাদিন স্কুল করি, সকালে স্কুল করার পরে যখন বিকেলে বাসায় যাই তখন দেখি যে ঘরে কোনো রকম অল্প কয়েকটা ভাত রান্না আছে, কিন্তু খাওয়ার কিছু নেই। জি। আমার একটা মেজো খালা আছে, মেজো খালাটা মাঝে মাঝে আমাকে ডেকে একটু ভাত খাওয়াতো। সবসময় দিতে পারতো না, কারণ মেজো খালাও অনেক গরিব ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি যে ওই একা একা হাড়ির থেকে ভাত পেড়ে তারপর থালা করে দিতেছে আপনার কিছু মরিচ বা পেঁয়াজ এগুলো দিয়ে আর কি, মানে খুব এইভাবে মানে খাইতাম, এভাবে চলতে থাকে। এক পর্যায়ে তখন আমি তো অনেক ছোট, তা আমি আমার চিন্তা করতেছি যে আমি কি করব, এইভাবে তো আমার হবে না। তখন আমি আমাদের বাজারের পাশে একটা লোক ছিল, ওনার নাম ছিল আনিস, ওনাদের 2টি পাও ভ্যান ছিল। তো আমি একদিন যে বললাম যে কাকু আপনি আপনার ভ্যানটা তো সকালে চালান, তো আপনার ভ্যানটা যদি আমাকে বিকেলবেলায় দেন তাহলে আমি হয়তো কিছু টাকা ইনকাম করতে পারি। তখন বলতো তুই তো অনেক ছোট, কীভাবে ভ্যান চালাবি? তাই বলতাম কাকু পারবো, সমস্যা হবে না। আচ্ছা। তখন বিকেলবেলায় আপনার ওই ভ্যান নিয়ে বের হতাম, সকালে স্কুল করে এসে বিকেলবেলা ভ্যান নিয়ে বের হতাম। তো প্রথম যেদিন কিবরিয়া ভাই ভ্যান নিয়ে বেরোলাম, তো মানে উপরের থেকে হাতে পাই না, ওই যে নিচে যে পেট্রোলটা ঘোরায় ওটা উপরের থেকে আমি নিচে হাতে পাই না, মানে এত ছোট তখন হাফ প্যান্ট পরা থাকতাম। তো তখন আমি ওই ভিতর থেকে মানে ওই ফ্রেম ছিল ভ্যানের, ফ্রেমটা এইভাবে ত্রিভুজের মতো করা, ওইটার ভিতরে একটু ফাঁক ছিল, ওইখান থেকে পা ঢুকাই দিয়ে আপনার ওই ভ্যানটা ঠোকায় চালাতাম। পিছনে লোকজন নিয়ে? হ্যাঁ, পিছনে 2-3 জন লোক নিয়ে, মানে এক পাশে কাইত হয়ে আপনার ওই ঠোকায় চালাতাম। বুঝতে পারছি, হাফ প্যাডেল যেটাকে বলে। জি হ্যাঁ। তো এটা লোকজন বসতো আপনার ভ্যানে? হ্যাঁ, অনেকে মায়া করে বসতো আর কি, যে অনেক গরিব। আর বেশিরভাগ আপনার ওই বাজারে অনেক যারা মানে বাজারে গ্রামে যারা লোক, এরা সারাদিন মাঠে ঘাটে কাজ করে যখন বাজারে যায় তখন বাজার করে দেওয়ার পরে ওই ব্যাগটা আর কি কেউ বাড়িতে দিতে চায় না, তখন ওই ব্যাগগুলো আমার গাড়িতে উঠাই দিয়ে বলে আমাদের বাড়িতে দিয়ে দিস, বাড়ির পাশে। আচ্ছা। সেভাবে 5 টাকা 3 টাকা 2 টাকা করে দেয় এক একটা ব্যাগে। হ্যাঁ, একটা ব্যাগে। আমি ব্যাগগুলো রাস্তার উপরে ভ্যানটা রেখে আমি বাড়ির ভিতরে যা উগাই দিয়ে আসতাম। আচ্ছা। এইভাবে আর কি ভ্যানগুলো চালাতাম। দেখা গেল তখন তো টাকার অনেক মূল্য ছিল, অনেক ডিমান্ড ছিল। তো আপনার দেখা গেল কোনো দিন 20 টাকা 22 টাকা হয়েছে, 10 টাকা 12 টাকা ভ্যান ভাড়া দিছি। তারপর আপনার কোনো দিন দেখা গেল 30 টাকা হয়েছে, জি, 10 টাকা 12 টাকা ভ্যান ভাড়া দিছি। আর বাদ বাকি যে টাকাটা, তখন আপনার 12 টাকা 11 টাকা চাউলের কেজি ছিল। তো তখন যে আমি ওই সারাদিন গাড়ি চালাই, মানে একবেলা গাড়ি চালাই, তখন ওই টাকাটা নিয়ে চলে গেছি চাউলের দোকানে। জি, চাউলের দোকানে যে মানে যতটুকু পারছি আর কি, 1 কেজি হোক বা হাফ কেজি হোক, ওইটা কিনে নিয়ে বাসায় গেছি। বাসায় গেলে মা তখন বলতেছে যে তুই ভ্যান চালাইতে গেছিস, তুই পারবি ভ্যান চালাইতে? আমি মারা বলতাম আম্মু পারবো, কোনো সমস্যা নেই। জি, তো এইভাবে চালাইতে থাকি, হাফবেলা স্কুল এবং হাফবেলা ভ্যান, তো চলতে থাকে। তারপর আম্মু আরেকটা চাকরি পাই, চাকরি পাওয়ার পরে কিছুটা একটু ভালো হয়, মানে এই চাকরিটা কন্টিনিউ না যে রেগুলার চলবে এরকম কিছু না, মানে ডেলি যায় কাজ করে, যে কোনো সময় তাকে তাড়াই দিতে পারে, এরকম একটা চাকরি। তো তখন আমি অনেক সময় প্যান্ট ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া প্যান্ট নিয়ে স্কুলে চলে যাচ্ছি। স্কুলের মাস্টাররা বলতেছে যে এই তুই এই ছিঁড়া প্যান্ট পরে আসিস কেন, তোর স্কুলের ইউনিফর্ম কোথায়? তখন আমি বলতাম স্যার আমার তো ইউনিফর্ম নাই, আমার তো আম্মু কিনে দিতে পারে না। তারপর অনেক সময় কলম কিনতে পারতাম না। তবে আমাদের স্কুলের একটা স্যার ছিল, মানে ওনার কথা আমি কিভাবে বলবো, উনি যে এত ভালো ছিল এবং গ্রামের এমন কোনো লোক নাই যে ওনাকে ভালো না বলে, মানে অত্যন্ত ওনার ছেলে মেয়ে নেই আমাদের স্কুলের। ওনার নাম ছিল নাসির স্যার। জি, উনি আমাদের এলাকার খুব শ্রদ্ধেয় একজন লোক, আমাদের প্রাইমারিতে এখনও থাকে। তো উনি খাতা কলম বই এগুলো আমার কিনে দিত, আর অনেক সময় আমার পকেট থেকে টাকাও বাইর করে দিত, 100 টাকা 150 টাকা বাইর করে দিত, দিয়ে বলতো যে তুই বাড়িতে যে চাল টাল কিনে খাইস, তার আম্মুকে চাল কিনে দিস। এভাবে আমাকে অনেক হেল্প করতো, শুধু আমাকে না, স্কুলে অনেককেই এরকম হেল্প করতো। জি, তো এভাবে চলতে থাকে। এক সময় আম্মু, আমার একটু নাটকের পরে খুব নেশা ছিল। আচ্ছা, তখন 21শে টিভিতে একটা নাটক হতো 20 কাটা। তো ওই 20 কাটা নাটকটা দেখার জন্য আমি বাড়ি থেকে আপনার বাজারে চলে আসতাম, প্রায় 2 কিলো পথ হাইটে। আচ্ছা, তো তখন ওই আমাদের এলাকার অবস্থা ছিল খুব খারাপ, মানে দুই পাশ থেকে কাদা এসে ইটের রাস্তার উপর ভরে যেত, হাসার খেতে খেতে মানে গড়াইতে আপনার আসতাম, ওই অবস্থায় যেতাম। মানে হাটে গিয়ে নাটকটা দেখতেন? হ্যাঁ, মানে হাটে টেলিভিশন, মানে চায়ের দোকানে, হাটে চায়ের দোকানে একটা টেলিভিশন ছিল সাদা কালো, ওই চায়ের দোকানে গিয়ে আপনার ওই টেলিভিশন দেখতাম। তার মানে আপনার লেখাপড়া ছোটবেলাতে একেবারেই হয়নি? টোটালি হয়নি বলে চলে। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর আপনার বাজারে যেতাম, আপনার 20 কাটা নাটক দেখতাম, হুমায়ুন ফরিদ অভিনীত।
তো তখন ওখান যে চার দোকানদার ছিল ওনার নাম ছিল আলম। জি। ওনাকে এখনও আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাকে খুব মানে নিজের ছেলের মতো দেখে। তো আলম কাকার দোকানে যেতাম, আর আম্মু অনেক রাগ করতো। তো একদিন আম্মু ওই বাড়ি থেকে বের হয়েছে আমার খালাকে নিয়ে, রাত তখন 12টা বেজে গেছে। জি। বাড়ি থেকে এসে তারপর বাজারে আসছে, বাজারে আসার পর আলম কাকার দোকানে গিয়ে একটা ছেলেকে বলতেছে ওই ছেলেটাকে একটু ডেকে দাও। তখন আর কি আমাকে ডাকে দিছে, ডেকে দেওয়ার পরে আমাকে মানে একটা চিকন একটা ছাটের মতো ওইটা দিয়ে আমাকে ইচ্ছে মতো মারতেছে। কেন মারতেছে? রাগ হয়েছে যে 12টা বেজে গেছে এখনো বাসায় যায়নি। তখন ওই আলম কাকার দোকানের থেকে বের হয়ে এসে বলতেছে যে এইভাবে মানুষ মারে নাকি, তোমার ছেলে না, তুমি এইভাবে মারতেছো কেন? তো হয়েছে, আর মারো না। পরে বোঝায় বাজায় বাড়িতে নিয়ে যায়। তো তখন আমি নাটকের প্রতি আমার খুব একটা নেশা ছিল। একদিন শুনি কি আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলো দূরে, মানে এটা তো এদিকে, মানে আমি আগে যেটা আসছিলাম এটা হলো আপনার এই উত্তর দিকে, আর এটা হলো আপনার দক্ষিণ দিকে। একটা আছে আপনার একটা স্কুল আছে, পুরাতন ভাঙ্গাচোরা স্কুল। ওই স্কুলের ভিতরে আপনার ওই বিসিআরের শো চলে, 5 টাকা করে নেয়, নিয়ে আপনার ভিতরে ওই যেমন হলে যেরকম চলে এরকম 5 টাকা নিয়ে ভিতরে হলে ছবি দেখায়, বিসিআর চালায়। তো হলে ছবি দেখতে গেছি। ছবি দেখতে গেলে আমার মা কার কাছ থেকে জানি শুনছে যে আমি হলে ছবি দেখতে গেছি, তখন মা চলে গেছে আমাকে আনতে। মা যাওয়ার পর ওইখান থেকে নিয়ে আইসে আমার, আনার পরে মানে এত মায়ের মারছে আমারে, মারার পরে আমি কিন্তু আপনার অনেক ব্যথা পাইছি সেদিন। কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা ছিল কি, আমাকে যতবারই মারতো না কেন আমি চোখতে শুধু পানি পড়তো, কিন্তু কোনো সুর উঠতো না কান্নায়। ঠিক আছে, মানুষ বলতো যে এত বড় শক্ত লোক, মানে এত মায়ের মারতেছে কিন্তু ওই দাঁড়ায় রয়েছে, যায়ও না কোথাও, দৌড়ায়ও না, মায়ের খায় আর চোখ থেকে পানি ফেলায়। পরে মারতেছে, মারার পরে আমি এক পর্যায়ে বিহুষের মতো হয়ে গেলাম। তখন আমাদের বাড়ির পাশে একটা খালের মতো আছে, তো খালে পড়ে যাই আমি। খালে পড়ে যাই নিজে ইচ্ছাকৃতভাবে আর কি, অনেক দূরে চলে যাই। চলে যাওয়ার পরে ওই আপনার শ্যালার ভিতর নাক উঁচু করে দিয়ে এইভাবে বসে রয়েছি, কোনো কায়দায় নাকটা আর কি ভাসায় দিয়ে। তখন আমার মেজো খালাটা আমার খুব অত্যন্ত ভালোবাসে। তো আমার মেজো খালা আমার আম্মুরে গালাগালি করতেছে যে তুই এই ছেলেটার এরকমভাবে মারিস, তো আমার ছেলে কোথায়, এখন ছেলে এনে দে। তখন আপনার সবাই মিলে খোঁজ করে, খোঁজ করতে 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 প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা খোঁজ করে, খোঁজ করার পরে আমার যে ওইখানে পায়, পাওয়ার পরে আমি একটু আর কি মানে ধরি আর কি, নাটক করি ওইখানে পরে ডাক্তার বলে যে কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবে মাইরো না। এভাবে চলতে থাকে। একদিন হঠাৎ করে আমার ঢাকা, মানে আমার বড় খালা উনি ঢাকা থাকতেন, উনি ঢাকা থেকে গ্রামে যায়। তা গ্রামে যাওয়ার পরে ওনাদের ওই পোশাক আশাক দেখে, তারপরে ওদের ওই স্ট্যাটাসগুলো দেখে, মানে কথাবার্তাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতো। আমার মন চাইতো যে আসলে ওরা এরকম পারতেছে, আমি কেন পারতেছি না, আমিও তো এগুলো পারতে পারি। তা আমি তখন খালার কাছে বায়না ধরি যে আমার ঢাকায় নিয়ে যাওয়া লাগবে। খালা বলে না না, তোর ঢাকায় নেবো কী কারণে, তোর মা একা থাকে এই জায়গা, তুই ঢাকা যাবি, না না ঢাকা নিয়ে যাবে না। পরে আমার এক পর্যায়ে আনে না, তা না আনলে আমি তখন আবার ওইভাবে গ্রামে থাকি, হাফবেলা ভ্যান চালাই, পড়াশোনা করতেছি। ক্লাস 5 পর্যন্ত উঠলাম। ক্লাস 5-এ ওঠার পরে তখন একদিন আমার আম্মুর সাথে মানে খুব একটা রাগারাগি হয়েছে আমার সাথে। আমার বলতেছে তোরে আমি আর চালাতে পারবো না, এই করতে পারবো না, এই করতে পারবো না, এত কষ্ট করে এই করি, তুই আমার কথা শুনিস না। তা বাড়ির পাশে একটা মহিলা, উনি আমারে বলতেছে কি যে তোমার আব্বু তো, তোমার মা তো বল তোমার আব্বু মারা গেছে, তোমার আব্বু কিন্তু মরে নেই, তোমার আব্বু বেঁচে আছে। তা বলতেছে আমার আব্বু বেঁচে আছে কোথায়? তা বলো তোমার আব্বুর বাড়ি হলো ফরিদপুর, আমরা দেখছি তোমার আব্বুরে, তোমার আব্বু আগে এখানে আসতো, তখন তুমি পেটে। তা আমি তখন মানে আমার একটা মনের ভিতরে একটা জাগলো যে আমি, আমার আব্বু বেঁচে আছে, আমি আব্বুকে দেখবো। তখন আম্মুরে জিজ্ঞেস করে আম্মু আব্বু নাকি বেঁচে আছে? কয় মিথ্যে কথা, কে বলছে তোরে? তা আমি বলতেছি যে ও খালা বললো আমারে। কয় না, তোর আব্বু মারা গেছে। পরে বড় খালার কাছে গেছি, যাওয়ার পরে বলতেছি খালা সত্যি করে বলো যে আমার আব্বু কি বেঁচে আছে? পরে কয় তোর আম্মুর কাছে জিজ্ঞেস কর। তা আমি বললাম যে আম্মুর কাছে তো জিজ্ঞেস করলাম, কিন্তু আম্মু তো এই কথা বলতেছে। পরে খালা আমার বললো যে হ্যাঁ তোর আব্বু বেঁচে আছে, তোর আব্বুর সাথে তোর আম্মুর সাথে সম্পর্ক ভালো না, সে ফরিদপুর থাকে। পরে আমার সব বললো যে তোমার আব্বুর আসলে অনেক টাকা পয়সার মালিক, তোমার আব্বু বিশাল টাকার মালিক, কিন্তু তোমার মার সাথে বনিবনা হয় না, এই কারণে খোঁজখবর নেয় না। আচ্ছা। তো তখন ওইভাবে থাকলাম। থাকার পরে আরেকদিন আমার সাথে একটু মন গালাগালি হলো, মানে ওই প্রত্যেক দিন শুধু মারে, যে কোনো কারণে, এই কারণে ওই কারণে খালি মারে। কিন্তু আমি তেমন একটা দুষ্টুমি করতাম না, মানে গ্রামের আর যে ছেলেগুলো ছিল তাদের থেকে একটু আলাদা ছিলাম, ঠান্ডা এক জায়গায় বসে থাকতাম,
কিন্তু ওই মা বলতো মানে ঘরের সমস্ত কাজ আমি করতাম। একটা জিনিস কি মানে আমি জিজ্ঞেস করছি যে 8-10টা ছেলের চাইতে আপনি আলাদা ছিলেন, কিংবা 8-10টা ছেলের মতো আপনি সব জিনিসই এক্সেস করতে পারবেন না, নিজের জায়গাটা থেকে কি এক ধরনের হীনমন্যতায় ভুগতেন যে আমার যেহেতু বাবা নাই, আমার যেহেতু ওরকম আর্থিক সামর্থ্য নাই, সুতরাং 8-10টা ছেলে যেভাবে একদম প্রাণোচ্ছল খেলে দুলে বেড়াচ্ছে, আমার জায়গা থেকে বিষয়টা এরকম না, আমাকে নিজে থেকেই একটু সতর্ক থাকতে হবে, নিজে থেকেই একটু কম কম সুযোগ সুবিধা নিয়ে বড় হতে হবে, এটা কি আপনার মধ্যে ছিল? এটা আমার ভিতর ছিল। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আমরা মনে করি যে ছোটরা কিছু বোঝে না, ও ছোটরা কিন্তু অনেক ভালো বোঝে, তার বাবার কতটুকু সামর্থ্য আছে, তার ফ্যামিলির কতটুকু সামর্থ্য আছে, যারা বোঝে না 2-1 তাদের কেস ডিফারেন্ট, কিন্তু ম্যাক্সিমামই বোঝে, এবং এই বোঝাটা তাদের নিজেদের ব্যক্তিত্বের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। কারণ আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছি, আমরা দেখব যে এই মানুষটা কীভাবে ধীরে ধীরে অপরাধী হয়ে ওঠে, এবং এই যে নিজে থেকেই বোঝা যে আমি একটা পশ্চাৎপদ একটা পরিবারে বড় হয়েছে, আমার বাবা নেই, আমি একটা ব্যাকডেটেড ফ্যামিলিতে আছি ইকোনমিকভাবে, সুতরাং এই চেতনা থেকে সে কোন দিকে ডাইভার্ট করে নিজেকে, সেটাই হচ্ছে ফ্যাক্ট। বলেন তারপর একদিন একটা মানে আমাদের এলাকার যে ছেলেগুলো ছিল, আমাদের বাড়ি ছিল মানে আমাদের নানা বাড়ি ছিল, বাড়িটার নাম ছিল নাঠিয়াল বাড়ি, অর্থাৎ ওই যে আগের আমলে আপনার ওই যে নাঠি ঢাল সড়কি এগুলো নিয়ে মারামারি করতো, তারপর বিভিন্ন মানুষের জমি দখল করে দিত, সেই বাড়িটা মানে। কিন্তু ওনাদের আগের সে আর্থিক অবস্থাটা নাই, কারণ নাঠিয়াল যারা ছিল পুরনো তারা সবাই মারা গেছে, এখন ওখানে মানে তেমন ভালো কোনো কিছু নাই, মানে এলাকায় আমাদের ওই পুরো বাড়িটাই একটা শিক্ষিত ভালো একটা ছেলে নাই যে তার থেকে কিছু শেখা যায়। মানে বেশিরভাগ ছেলেরাই আপনার ওই কেউ গরু রাখাল, আবার কেউ আছে দেখালো মাছের কাজ করে, কেউ আছে জাল ধরে, মানে সবাই এই কোয়ালিটির। যাই হোক, তখন শুনি যে এলাকার অনেক ছেলেরাই চুরি করে, মাছ চুরি করে, তারপরে ওই ঘেরে গরু নিয়ে যায়, ঘেরের উপর দিয়ে যায়, মাছ মারকি হাত দিয়ে মাছ ধরে, হাত দিয়ে মাছ ধরে লুঙ্গির কাঁচার ভিতর, মানে যখন কাঁচা দেয় লুঙ্গি, তখন লুঙ্গির খোটের ভিতর করে নিয়ে চলে আসে। কিন্তু আমি অনেকবার গেছি, কিন্তু আমার এগুলো হয় না। কারণ এগুলো হয় না কেন, যে আমার কিরকম একটা অপরাধ বোধ মনে হয় তখন আর কি, সে ছোটবেলা অবস্থা থাকাকালীন কিরকম একটা অপরাধ বোধ মনে হয় যে আসলে আমি তো এই যে করবো কেন, এটা তো আরেকজনের তা, এটা তখন আমার মাথার ভিতরে আসতো। তো একদিন আমার আম্মু বলতেছে কি, তুই ওই আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল হালদার বাড়ি নাম, বলছে তুই ওই হালদার বাড়ি থেকে ওই অমুক আছে ওনার কাছ থেকে 2টা পাতা চাই নিয়ে আয়, আমাদের তো জাল ধরানোর কোনো ইয়া নাই, দাঁড়কুটা নাই, মানে লার্কি নাই, তো ওইখান থেকে 2টা পাতা চাই নিয়ে আয়। তো তখন গেছি, যাওয়ার পরে একটা ছেলের সাথে গেছি, তো ওই ছেলেটা নাম বলবো না কারণ নাম বললে হয়তো মনে কষ্ট হবে, তো ওর সাথে আমি তখন হালদার বাড়ি যাই। যাওয়ার পরে পাশে একটা ঘের বেড়ির একটা বাসা আছে, ওই বাসার চালের ভিতর আপনার 500 টাকা গোজা, তখন 500 টাকার অনেক মূল্য। এটা আপনার চোখে পড়ে? না, এটা আমার চোখে পড়ে না, এটা ও দেখছে। আচ্ছা, ওই ছেলেটা যখন পাতা নিয়ে আসি আমরা, তো ও দেখে আমার বলছে তুই একটু দাঁড়া, আমি একটু ভিতর থেকে আসি। পরে আমি বলতেছি কেন, ভিতরে যাবি কেন? তা বলতেছে যে তুই যাবি? তা আমি বলতেছি হ্যাঁ যাবো, চল। পরে ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পর ওইখানে মানে আমি ভাবছি কি কখন মানে ওইখানে বসে কতক্ষণ আড্ডা দেবো, কথাবার্তা বলবো, তো কোন ফাঁকে যে ওই টাকাটা নিয়েছে আমি জানিও না। তো ওই টাকাটা নিয়ে ও চলে আসছে, আমি ওর সাথে আসছি, আসার পরে ওই যে ওই ঘেরের বাসা যার, ও আবার দেখছে আমার দুজনকে ঢুকতেই ওই বাসার ভিতর। তো ওই বাসার ভিতর ঢুকতে দেখে ও আমাদের পাশ চলে আসছে আমাদের বাড়িতে। তা ওই ছেলেটার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। তখন এসে আমাদের দোনোজনকে আর কি ওই মোটা দড়ি দিয়ে বাঁধছে একটা গাছের সাথে। বাঁধার পরে এলাকার মহিলারা পুরুষ সবাই আসছে, চোর ধরছি। আসার পরে মানে এলাকার সমস্ত মহিলারা বলতেছে কি যে ওই লোকটার নাম ছিল মিজান, তো বলতেছে মিজান তোমার ভুল হচ্ছে, দেখো ওই ছেলেটা চুরি করতে পারে না, আমাদের এখানে এতদিন ধরে থাকে, ছোটবেলাতে বড় হচ্ছে, এই এতটুকু বয়স হয়েছে, এখনো পর্যন্ত কারোর বাড়ি থেকে একটা আচাও চুরি করে নেই, ও তোমার টাকা নেয় নেই। পরে ওর কথা বলো, টাকা নিলে এ নিতে পারে। তখন মানে অনেক মোটা একটা লাঠি নিয়ে আইছে। আচ্ছা, যে কে নিছে স্বীকার হবে না, দোনোটার পেলায় মারবো। তখন ওরে আগে মারলো, ওরে মারার পরে ও স্বীকার করেছে টাকা আমি নিছি। তখন বললো এ তোর সাথে ছিল, এ কি বললো যে না ও আমার সাথে ছিল না, সত্যি কথা বলে। বলার পরে সেখান থেকে আমার মা বলে তোরে এরকম বলেছি খারাপ ছেলেদের সাথে মিশবি না। আমি বলতেছি মা আমি তো ওর সাথে গেছি, মানে ও আমার সাথে গেছে, আমি তো আসলে ওর ডাকি নাই, ও তো আমার সাথে এমনিতেই গেছে, তো ওদের চুরি করেছে তো আমি জানি না, যেহেতু আমার দোষ কি। সেদিনকারও আম্মা অনেক মারে আমাকে। মারার পরে তখন খালারা চলে যাবে, তা আমি খালাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম যে খালা আমাকে নিয়ে চলেন। খালা বলো না তোরে নেবো না। পরে খালারা চলে আসলো ঢাকা। চলে আসলে সেদিন রাত্রে আমি চিন্তা করলাম যে আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকি আমার কিছু হবে না, কারণ এইভাবে মা সংসার চালাইতে পারতেছে না, তারপরে এই করতে পারতেছে না, এইভাবে হবে না। তো তারপরে চিন্তা করলাম যে তাহলে আমি কি করবো, ঢাকা চলে যাব। আচ্ছা,
তো ঢাকা যাব, খালার কাছেই যাব। খালা এখন নিনে হয়তো ওখানে গেলে খালা হয়তো আমার মেনে নেবে, তখন হয়তো বলবে যে ঠিক আছে তুই যখন আইসেই পড়েছিস থাক। তা আমি কিন্তু ওইখান থেকে সেদিনকার রকেটটা আর পাই নাই, ওইখান থেকে মোংলা থেকে স্টিমার আসে। তো তার পরের দিনকার আমি কিন্তু একটা ব্যাগে জাস্ট একটা লুঙ্গি আর একটা প্যান্ট আর একটা হাফ প্যান্ট, জি, এই তিনটা আর 2টা শার্ট, এগুলো নিয়ে আমার আম্মু এক জায়গায় 200 টাকা রাখছে, আমি দেখছি। এটা কি মানে জাস্ট ভয়ে আপনি পালাচ্ছেন বাড়ি থেকে? হ্যাঁ ভয়ে। 500 টাকার না ইমপ্যাক্ট তাহলে ওই 500 টাকার ইসে না, আমার মনে একটা আশা ছিল যে আমি ঢাকায় যে একটা বড় চাকরি বাকরি করব। আচ্ছা, করার পরে আমি বয়স কত তখন আপনার? বয়স তখন ধরেন 9 বছর টছর হবে। আচ্ছা, তখন আপনার বাড়ি থেকে আর কি বের হলাম যে আমি ঢাকায় যাব, ঢাকায় যে অনেক টাকা পয়সা ইনকাম করব। সবাই তো দেখি ঢাকা থেকে আসতেছে টাকা পয়সা ইনকাম করে নিয়ে, ঢাকা থেকে টাকা পয়সা নিয়ে চলে আসবো। আসার পরে এখানে জায়গা টাকা কিনে বাড়ি করি, মানে মোটামুটি বাড়ি টাড়ি করবো, এরকম একটা চিন্তা ভাবনা আসলো তখন আর কি। তো তখন আমি ওই মা এক জায়গায় 200 টাকা রাখছিল, তো ওই টাকাটা আমি দেখে ফেলাই। তো জীবনে ফার্স্ট মনে করেন ওই টাকাটা আমি মার টাকা চুরি করি, জীবনে ফার্স্ট, কখনো মার টাকা ধরি নাই। তো মার ওখানে টাকা ছিল 500 টাকার মতো, ওইখান থেকে 200 টাকা নিই আমি। আচ্ছা, আর 300 টাকা রাখি দিই ওইখানে, যেভাবে পলিথিনের ভিতর দিয়ে চালের ভিতর গোছা ছিল ওইভাবে রাখি। আচ্ছা, আচ্ছা, রাখার পরে ওই 200 টাকা নিয়ে আমি চলে আসি মোংলায়। তো মোংলায় এসে আপনার স্টিমারে উঠি। স্টিমারে ওঠার পরে ওই যে স্টিমারে যে ইয়া থাকে যে টিকিট করে, ও বলতেছে এই তুই বাড়ি থেকে পলাইছিস নাকি, মানে আমার এই হাতে ওই ব্যাগ দেখে আর মানে আমার ড্রেস দেখে বলতেছে তুই বাড়ি থেকে পলাইছিস। পরে আমি বলতেছি না পলা আসিনি, আমি ঢাকা যাবো। তা ঢাকা কোথায় যাবি? তা বলতেছে ঢাকা কেরানীগঞ্জ যাবো। তা বলতেছে ঢাকা কেরানীগঞ্জ কোন জায়গায়? তা আমি বলছি কেরানীগঞ্জ আলমনগর। তা আমার বলতেছে আগে পরে গেছিস? তা আমি বলতেছি গেছি। পরে আরেকজন বলতেছে কি যে না স্যার ঠিক আছে সমস্যা নেই, ও যায় মনে হয়। তো রেলি তখন জীবনে প্রথম যাওয়া। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু আমি প্রথমই যাই, একটু চালাক চতুর ছিলাম অবশ্যই। জি। তো তারপরে ওইখান থেকে আসি, টিকিট কাউন্টার বলে, উনি বলে যে তোর হাফ ভাড়া দে। তখন আমি বললাম স্যার আমার কাছে টাকা আছে অল্প, পরে 50 টাকা দে। পরে 50 টাকা দিলাম, দেওয়ার পরে ওর ভিতর থেকে 2টা রুটি কিনলাম, রুটি খেয়ে ওইভাবে চলে আসলাম ঢাকায় এসে সদরঘাট নামলাম। নামার পরে সদরঘাটের পাশে একটা ঘাট আছে মিনার মসজিদ ঘাট। মিনার মসজিদ ঘাট থেকে আমি নৌকায় পার হয়েছি, মানুষের কাছে শুনছি কেরানীগঞ্জ ওপার। আর খালা আমার বলতো যে সদরঘাট থেকে নেমে নদীটা পার হইলেই কেরানীগঞ্জ। এটা অতি মানে সহজ ছিল আর কি। তো তখন নৌকায় পার হয়েছি, নৌকা তখন 2 টাকা ছিল। ওপার পার হয়ে এখন খালাদের বাসা তো চিনি না, খালারা কোথায় থাকে। এখন ওইভাবে ঘুরতেছি। তখন আপনার সারাদিন ঘুরলাম, সকালবেলা এসে পৌঁছাইছি। সারাদিন ঘোরার পরে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পরে এখন কি করব, পরে ওইখানে আলমনগর একটা ডগ ছিল। তো ওই ডগে আমি তখন এসে একটা ডগের একটা পারফেন্সের পরে বসার পরে কিছু ছেলে পেলে আসে, প্রায় 8টা-10টা ছেলে পেলে আসে। ছেলে পেলে মানে লোকাল? হ্যাঁ, মানে এই ছেলেগুলো টোকাই আর কি, আমরা যেটা বাংলায় বলি টোকাই। টোকাই ছেলে পেলে। তা ওই টোকাই ছেলে পেলেদের সাথে আবার কিছু স্থানীয় ছেলে পেলে আছে। আচ্ছা। তো ওরা ওই কারোর হাতে ব্যাগ আছে, কারোর হাতে আপনার দেখা গেল বস্তা আছে, অনেক বড় বস্তা, আর কারোর হাতে কিছু নাই। ওরা আইসে আমার সাথে আর কি করতেছে, কেউ ইটা মারতেছে, কেউ আবার দেখা আপনার সাথে বেশি আপনাকে খেপানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, আমাকে খেপানোর চেষ্টা করতেছে। আমার হাতে একটা ব্যাগ রয়েছে, আর আমি তো গ্রাম থেকে আসছি, আমাকে দেখতে একটু অন্যরকম আলা বলা মনে হচ্ছে, এই জন্য ওরা আমার কিন্তু এইগুলো করতেছে। তখন আমি কিন্তু একা বসে কাটতেছি, তোর আমার সাথে এগুলো করতেছিস কেন? ঠিক আছে, তখন আমার বলতেছে কিরে তোর বাড়ি কই, এই জায়গায় বয়ে কান্দোস কি লেগে, এইভাবে আমার বলতেছে। তো এক পর্যায়ে ওদের মানে ওরা এইভাবে জ্বালাতন করতে লাগে। পরে ওদের এক বড় ভাই আসে বলতেছে কি ওর সাথে এরকম করতেছিস কেন? আমার কাছে কিরে তোর বাড়ি কোন জায়গায়? তা আমি বলি যে আমার বাড়ি এরকম বাগেরহাট। পরে বলে যে এখানে পোলাবান তো ভালো না, তুই এখান থেকে ওদিকে বড় যা। পরে আমি ওইখান থেকে একটু সামনে চলে আসলাম, আসার পর ওখানে বসার পর ওদের ভিতরে একটা ছেলে ছিল, নাম ছিল টেঙ্গু। টেঙ্গু ছেলেটা মানে অনেক খারাপ, এখন জানি না কোথায় আছে, অনেক মানে ডেঞ্জারাস হয়ে গেছিলো পরে। তো টেঙ্গু ছেলেটা আমাকে বলতেছে যে আমার কাছে আসছে, আসার পরে বলতেছে যে তুমি কিসের থেকে আসছো, বাগেরহাট থেকে আইছো? তা আমি বলতেছি হ্যাঁ বাগেরহাট থেকে আসছি। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার লগে চলো, খাইছো সকাল ধরে কিছু? তা আমি বলছি খাইছিলাম রাত্রে। পরে আমার নিয়ে একটা হোটেলে গেল, হোটেলে যাওয়ার পরে ওইখানে 2 কাপ পানি আর কি ও আউগাই দিল, মানে যারা খাইতে আসছে হোটেলে তাদের দিয়ে একটু মানে ম্যানেজারের সাথে একটু ইটি করলো, করার পরে বললো যে আমার বন্ধু ওরে 1 প্লেট ভাত দেন। তো তখন আর কি 1 প্লেট ভাত দিল আমারে, আর ডাল দিল, ওই ডাল খেলাম আর ভাত খেলাম। আচ্ছা। খাওয়ার পরে ও আমার নিয়ে ঘুরতেছে, আমার বলছে তুই কাম করতে পারবি? কি কাম? কয় আয় ভালো একটা কাম আছে। পরে আমার গাড়িটা একটা চিপার ভিতরে রাখলো, রাখার পরেও আমার ছেলেটার নাম কি?
ছেলেটার নাম টেঙ্গু। টিঙ্গু, আচ্ছা ওরা সবাই ডেঙ্গু বলে ডাক, মানে খুব ভয়ঙ্কর ছিল আর কি। আচ্ছা, মানে যে আপনার কোনো চেয়ে বয়সে লোককে- বড় ছিল? হ্যাঁ আমার বয়সে ছিল। না আপনার হোটেলে নিয়ে খাওয়ায়, তো খাওয়ানোর পরে আপনার আমার বলে যে একটা ভালো কাজ আছে, চল আমার সাথে। তো তখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আপনার ফার্স্টে ওই যে আলমনগর যে ডগটা, ওই ডগের ওইখানে নিয়ে তারপর আপনার ই করেছে, ওই যে ওই লঞ্চগুলো যে ডগের উপরে উঠায়, ডগে উঠানোর পরে আপনার যে যে প্লেটগুলো আর কি একটু নষ্ট হয়ে যায়, ওই প্লেটগুলো কাইটে কেটে আলাদা করে রাখে, আচ্ছা আর নতুন প্লেট ওইখানে জয়েন করে। তো ওই যে কাইটে আলাদা করে রাখলো, ওই প্লেটগুলো আমাদের চুরি করতে হবে। আচ্ছা, প্রথম কাজ হলো আমাদের এইটা। তখন আমি প্রথম, মানে আমি কখনো চুরি টুরি করি নাই, সেইভাবে আর কি প্রথম গেছি ওদের সাথে। আচ্ছা, যাওয়ার পরে আমি বলতেছি যে তাহলে কি হবে, বল তাহলে তুই 3 বেলা ঠিক মতো খাইতে পারবি, ইনকামও করতে পারবি, কোনো সমস্যা নেই, আমার সাথে চল। আচ্ছা, পরে গেলাম, যাওয়ার পরে বলো তোর কোনো কিছু করা লাগবে না, তুই খালি দাঁড়ায় থাকিস। পরে আপনার ওই প্লেট, এত বড় বড় প্লেটগুলা জি সব আপনার ওইভাবে চুরি করলাম। ওইখান থেকে নিয়ে নিয়ে নদীর ভিতর লাফ দিই, ওই 3 তলার উপর থেকে 2 তলার উপর থেকে লঞ্চের লাফ দিয়ে নদীর থেকে টেনে টেনে আপনার ওই প্লেটগুলো নিয়ে আসি কুলে। কুলে আনার পরে সেই প্লেটগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি করি। বিক্রি করার পরে দেখা গেল 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম পাই। জি, এইভাবে ওদের সাথে ওইভাবে জড়িত হয়ে গেলাম। এখন প্রতিনিয়ত কন্টিনিউ আপনার ওইভাবে লোহার প্লেটগুলো চুরি করি। আচ্ছা লোহার প্লেট, অ্যাঙ্গেল, এগুলা। আচ্ছা আচ্ছা, হঠাৎ একদিন আপনার একটা লঞ্চটা ছিল শরীয়তপুরে এক লঞ্চ, ডগে উঠাইছিল। ডগে উঠানোর পরে ওই একটা বিশাল বড় একটা প্লেট কেটে রাখছিল। তো তখন আর কি আমি নিজেও আর কি ওদের থেকে ভালো করি আর কি, ওদের মতনই করি। তো তখন ওই প্লেটটা নিয়ে আপনার আমি নদীর ভিতর ঝাঁপ দিই। ঝাঁপ দেওয়ার পরে একটা স্টাফ আমাকে দেখে ফেলায়, লঞ্চের স্টাফ। আচ্ছা, দেখে ফেলানোর পরে তখন আরও লোকজন ডাক দেয়। ডাক দেওয়ার পরে এখন আমি তো তখন নদীর ভিতর, অলরেডি নদীর মাঝখানে, বুড়িঙ্গা নদীর মাঝখানে। তখন লোকজন পাড়ে জমা হয়ে গেছে। এখন আমি কি করব, এই পার সদরঘাট যদি আসি, সদরঘাট আপনার অনেকগুলো লঞ্চ, আর কোনো না কোনো লঞ্চ চলতেছে, নৌকা কার্গো চলতেছে। এখন কুলে উঠবো কীভাবে? তারপর অনেকক্ষণ ভাসার পরে ওরা নৌকো দিয়ে আমার ধরছে। ধরার পরে উপরে উঠাই নিয়ে আইছে। আনার পরে আমার অনেকক্ষণ মারলো। মারার পরে আপনার টেঙ্গুরে বললাম যে আমি এই কাজ করবো না, কারণ এই কাজ করতে যেহেতু অনেক মাইর খাইতে হয়। পরে বললো যে তুই এই কাজ করবি না, তাহলে কি করবি? পরে আমি বললাম যে আমি অন্য কোনো কাজ কাম করবো, কিন্তু এই কাজ করবো না। ও আমার বললো তাহলে তুই দেখ অন্য কোনো কাজ কাম পাস কিনা। পরে আমি হাঁটতে হাঁটতে গেছি, তখন যেয়ে দেখি একটা দোকানে আপনার ওই স্ক্রিন প্রিন্ট বলো ওইটারে, মানে আপনার ছাপা করে। আচ্ছা, শার্ট, লুঙ্গি এগুলো ছাপা করে, আচ্ছা, পাঞ্জাবি। তো ওই দোকানে যে আমি দাঁড়ায় রয়েছি, দোকানের সামনে দাঁড়ায় থাকলে দোকানে যে মালিক, সে আমার বলতেছে কিরে তোর বাড়ি কই, তুই আমার দোকানের সামনে দাঁড়ায় রয়েছিস, কাজ করবি? পরে আমি কইতেছি কি যে আমার কাজ লইলে তো ভালোই হয়, আমার তো কাজ দরকার একটা। পরে তোর বাড়ি কই? আমি কই আমার বাড়ি বাগেরহাট, আমার খালা এই জায়গা থাকে, তা আমি চিনি না দেখে যাইতে পারতেছি না। ওকে। পরে আমার কিন্তু আপনার ভিতরে ঢুকায় নাই। কয় চুরি টুরি করবি নাকি? আমি কই না চুরি করবো না। কয় এখানে থাকবি, এখানে খাবি, তোর ম্যাচ ঠিক করে দিব, ওই ম্যাচের থেকে বাদ দিয়ে যাবো তোরে, তুই ভাত খাবি এই জায়গা। ওকে। আমি বললাম ঠিক আছে। পরে আমি ওদের সারগিতি করি, ওই কারিগর যারা আছে কাজ করে ওদের সারগিতি করি। ওকে। তো তখন আপনার ওই ফ্রেমগুলো নিয়ে যাই নদীতে, নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে আসি। আনার পরে এইভাবে কাজ করতে থাকি। পরে এইভাবে চলতে থাকে। ওই কারিগর 4-5টা কারিগর ছিল, ওর ভিতর 2-3টা আপনার অতিরিক্ত নেশা করতো। জি। একটা ছেলের নাম ছিল জনি। জনিটাও প্রচুর পরিমাণ নেশা করতো। তো জনিও আপনার ওইগুলো কিনে কিনে দোকানের ভিতর নিয়ে আসতো। আনার পরে আমারে কত যে তুই এরকম ওই দোকানের থেকে পরাটা নিয়ে আয়, গরুর গোশত নিয়ে আয়। আনতাম, আনার পরে গরুর গোশত পরাটা খাওয়াতো। পরে একদিন আমার বলতেছে এই খাবি নাকি এগুলা? তা আমি তখন চিনি না, জানি না যে এটা কি। আমি বলতেছি এটা কি ভাই? বললো খা, দেখি শরীর গরম হয়ে যাবে, কাজ ভালো করতে পারবি। আচ্ছা। পরে আমি বললাম যে এটা খেলে কি কাজ ভালো করা যায়? হয় এটা খাইলে কাজ ভালো করা যায়, তুই তো গ্রামের পোলাপান, তুই তো জানোস না কিছু। আচ্ছা। পরে আমার 1 গ্লাস ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে আমি মানে 1 ঢোক নেওয়ার পরে দেখি কি মানে গলা বুক জ্বলে যেতেছে। কি ছিল এটা? এটা ছিল মদ। আচ্ছা। 1 ঢোক খাওয়ার পরে আমি বলতেছি জনি ভাই এটা তো গলা জ্বলে অনেক প্রকার, গলা মনে হয় পুড়ে যেতেছে। কয় সমস্যা নেই, পুরোটা খা আস্তে আস্তে। পরে আমার একটু পানি ঢেলে দিল ওর ভিতর। ঢেলে দেওয়ার পরে ওইটা খাইলাম। খাওয়ার পরে এখন দেখি মানে অন্যরকম লাগতেছে, মানে শরীর টরিল কিরম অবশ হয়ে আসতেছে, চোখ টোক ঝাপসা হয়ে আসতেছে। তা তখন কাজ এমনি ভালো করতেছি। তা আমি আবার জনি ভাইরে বলতেছি যে জনি ভাই এটা খাইলে কি কোনো সমস্যা হয়? কারণ এটা খাইলে কাজ ভালো হয়, তুই এটা খাইছ আমার লগে, কাজ ভালো করতে। তখন পর্যন্ত আপনি জানতেন না যেটা? না, ওটা আমি জানতাম না যে ওটা কি আসলে। হ্যাঁ। তো যাই হোক এইভাবে খাচ্ছি, মহাজন জানে না।
পরে ওইভাবে খাইতেছি ওদের সাথে। প্রথম একদিন খাইলাম, খাওয়ার পরে ফিরে আরেকদিন আনার পরে আমি বলছি জনি ভাই এটা খাইতে মন চায় না আমার। খা বেটা, খাইলে কিছু হবে না, খা। পরে সেদিনও খাওয়াইলো, খাওয়ানোর পরে মানে কিরকম একটু ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর ওরা সবাই দেখি ওইগুলো খায়, ওই যে টেঙ্গু মেঙ্গু সবগুলো মানে যত পোলাপান আছে সবাই খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমি ওই টেঙ্গু ওরা আসে আমার কারখানায়, মাঝে মাঝে এসে আমার কয় দোস্ত কী অবস্থা, ভালো আছিস? ওদের সাথে চলি ফিরি, কারখানায় কাজ করি, মাসে 1200 টাকা বেতন পাই। 800 টাকা যায় আপনার ভাত খাইতে, আর 400 টাকা থাকে, ওই 400 টাকাতে পকেট খরচ টরচ করি। তখনও মার সাথে কোনো সম্পর্ক নাই, মার সাথে কোনো যোগাযোগও নাই। তো আপনার এইভাবে চলতে থাকে। হঠাৎ করে একদিন আমার বোন তখন আপনার ওই আমার বোনের যার সাথে বিয়ে হয় ওনার নাম ছিল টুকু, ওনার বিশাল বড় কারখানা ছিল। জি। তো ওই কারখানা একদিন ওই আমার বোনটা হেঁটে যাওয়ার সময় আমার দেখছে, দেখার পরে ও চলে আইছে, আইসে আমার বলতেছে কি যে তুই এই জায়গায় কেন, ঢাকা কেন? পরে আমারে নিয়ে গেছে ওদের বাড়িতে, আমার খালাদের বাড়িতে। নিয়ে যাওয়ার পরে খালা বলতেছে তুই পলাই চলে আইসিস, তুই ঠিকানা মেকানা কিছু আনিস নাই। পরে খালা ওইভাবে আমার ওখানে রাখলো কিছুদিন, রাখার পরে আমার বলতেছে যে আমি এখানেই কাজ করি তখন। পরে বলতেছে তুই এখান থেকে চলে আস, তোর দুলাবাড়ি এখানে কাজ করে, একই তো কারখানা। আচ্ছা। পরে আমার দুলাবাড়ি এখানে চলে আসি, আসার পরে দুলাবাড়ি এখানে কাজ করতে থাকি। দুলাবাড়ি এখানে কাজ করে এখন থেকে দুলাবাই ওইগুলো খায়, দুলাবাই ফেন্সিডেল খায়, তার পাশে আপনার ওই মদ খায়। তো এখন দেখি যে সবাই ওইগুলো খায়, কারণ আমিও খাইতে মানে ওদের সাথে খাইতে থাকি। ওই পোলাবান সপ্তাহের মাথায় 2-1 বার পোলাবান আসে, ওদের সাথে খাইতে থাকি। বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল তখন? না, তখন বাড়ির সাথে যোগাযোগ নেই, কোনো যোগাযোগ না। তখন আপনার এইভাবে খাইতে থাকি। এক পর্যায়ে আমার দুলাভাইয়ের সাথে আমার একটু সমস্যা হলো কি মানে আমার বোনের সাথে মারামারি লাগছে, আমার বোনের সাথে একটু গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জাম হওয়ার পরে সেই রাগ এসে আমার পরে ঝাড়ছে, আর আমার কারখানা থেকে বাইর করে দিয়েছে। বাইর করে দেওয়ার পরে আমি ওই টোকাই পোলাবান যাদের কথা বলছিলাম ওদের সাথে আবার চলি ফিরি, ওদের সাথে থাকি। একজন একটা কারখানায় কাজ করে, সেই কারখানায় যায় রাত্রে শুই। আচ্ছা। পরে ওই কারখানার মালিকও জেনে ফেলায় যে আমি ওই কারখানায় যাই শুই। তখন ওই কারখানার মালিকও আমার ওইখান থেকে এসে ওরা চিল্লাপাল্লা করে যে ওরা এইখানে আনছিস কেন? তো তখন রনির নামে একটা ছেলে ছিল, ওদের একটা দোকান ছিল, চার দোকান। ওই রনির সাথে থাকতাম, একটা ফ্লোর ছিল গার্মেন্টসের ফ্লোর, ওই ফ্লোরে রাত্রে যে একা শুয়ে থাকতাম ওর সাথে। ও ফ্লোরে থাকতো, আমিও ফ্লোরে থাকতাম, দুইজনে। এইভাবে মানে আপনার কোনো কাজ কাম নাই, এইভাবে চলি। চলতে আপনার দেখি যে ওই এসে গল্প দিতেছে যে আজকের দোস্ত অনেক টাকা হয়েছে। কয় টাকা হয়েছে? 5000 টাকা। আরেকজন এসে বলতেছে আজকের এত টাকা হয়েছে। কয় টাকা হয়েছে? এত টাকা। আমি তখন বুঝতাম না যে টাকাটা কোত্থেকে আসছে। আমি তখন জানতাম না যে টাকাটা কোত্থেকে আসলে কিভাবে আসে। তখন ওইখানে অনেকগুলো গ্রুপিং আছে, তো মানে এক একটা গ্রুপে পোলাবান আছে মনে করেন 20টা-25টা করে। তো তখন আমি গ্রুপিং কারে কয়, তারপরে পোলাবান কারে কয়, এত কিছু ভালো করে বুঝি না। তখন আমারে একটা ছেলে ছিল, ও আমারে নিয়ে গেল, বললো যে চল আমার সাথে আজকে দেখবি কিভাবে টাকা ইনকাম করে। তা আমার বলতেছে এটা কি চিনোস? মানে একটা চাকু, ওই চাকুটা হলো আপনার ইসের, ওটাকে মাছরাঙ্গা বলে, কাঠের বাটামালা, মানে একদম হুবাহু মাছরাঙ্গা পাখির মতন। সুইচ চাপ দিলে মানে ভিতর থেকে চাকু বের হয়। পরে ওইটা আমারে বলে তুই একটা রাখ তোর কাছে, আর ওর কাছে একটা রাখলো। রাখার পরে একটা গার্মেন্টসের টয়লেট, মানে বিশাল বড় এরিয়া নিয়ে একটা টয়লেট করা, ওই টয়লেটের ওখানে গেছি। যাওয়ার পরে ওইখান থেকে আপনার ওই 4টে মোবাইল নিছে, ছুরি দেখায়। আচ্ছা। একটা ওর ভিতরে একটা মোবাইল ছিল N95 নোকিয়া, আর আরেকটা ছিল আপনার N73, সেটাও নোকিয়ার ছিল। আর চায়না মোবাইল ছিল 2টা, একটা ব্লুটুথ ফোন, কম দামি। আচ্ছা। পরে ওই 4টে মোবাইল ও নিচে নেওয়ার পরে ওদিনকারা চলে আইছি। আসার পরে ওইটা আবার আরেকজনের কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে আমি টাকা পাইছি মনে করেন 2000 টাকা ভাগে। দুইজনে গেছি, 4000 টাকা বিক্রি করছে, 2000 টাকা আমি পাইছি। ফিরে আরেকদিন গেছি আরেকজনের সাথে। যাওয়ার পরে ওই আরেক গার্মেন্টসের টয়লেটে গেছি। যাওয়ার পর ওই গার্মেন্টসে যায় ওই গার্মেন্টসে আপনার কারিগর ছিল অনেকগুলো, প্রায় 150 কারিগর ছিল। ওরা কিভাবে জেনে ফেলে যে আমরা এখানে চিন্তাই করতে গেছি। ওরা আপনার আগে থেকে আর কি প্রিপারেশন নিয়ে রাখছে যে এরা আসলে আজকেরা যখন সিঁড়ির থেকে উঠছি তখনই ওরা আপনার সবকিছু ম্যানেজমেন্ট করে রাখছে যে আজকের ওদের ধরবই। তখন আমরা যখন ভিতরে গেছি তখন বাইরের কেসি গেটটা আটকাই দিছে। আটকাই দেওয়ার পরে আপনার পোলাপান আমাদের ঘিরে ফেলাইছে, প্রায় 80-90টা পোলাপান ঘিরে ফেলাইছে আমাদের, সব ওই দর্জির কাজ করে। জি। ঘিরে ফেলানোর পরে তখন আমি ওরা বলতেছি যে এখন কি হবে। পরে ওই গার্মেন্টসের পাশে একটা ছিল আপনার ওই মানে আরেকটা গার্মেন্টস ছিল পাশাপাশি, কিন্তু মানে অনেক কাছে। তখন আপনার ওই
আমি ওরা কিছু বুঝতে না দিয়ে আমি কিন্তু ওইখান থেকে এক গার্মেন্টস থেকে লাভ দিয়ে আরেক গার্মেন্টসে যাই। আচ্ছা, পাশের একটা গার্মেন্টসে লাভ দিয়ে ওইখান থেকে সিঁড়িতে নেমে যায়, কিন্তু ও আর বাড়াইতে পারে না। ওরে অলরেডি ঘিরে ওরে অনেক মাইর দূর করে, প্রচুর মার মারে। আচ্ছা, মিরপুর হাসপাতাল ভর্তি করানো লাগে। পরে চলে যায়। তখন অলরেডি আমার মানে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, মানে আমার সাহস আমার শক্তি এখন ওদের মতোই আর কি হয়ে গেছে। তখন আমি নিজেও অনেক কিছু পারি এরকম আর কি। তখন দেখতেছি কি যে শুক্রবারের দিন টাকা পয়সা নাই, একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছে গার্মেন্টসে চাকরি করা হয়তো। তখন ওদেরকে ধরে ফিটিং দিছি। ফিটিং মানে আমাদের ভাষায় ফিটিং বলতো তখন। মানে ফিটিং বলতে কিরকম, চাকু টাকু দেখায় মোটামুটি একটা চিপা গলির ভিতর নিয়ে গেছি। নিয়ে যে আপনার টাকা পয়সা যা আছে সব হুমকি দুমকি দিয়ে টাকা পয়সা নিয়ে নিছি। তারপর আরেকটা লোক হাইটে যাচ্ছে, ওর কাছ থেকে টাকা নিয়েছি। আচ্ছা, চাকু দেখায় এইভাবে চিন্তাই করতে থাকে বিভিন্ন জায়গায়। তারপরে আপনার ওই বাবুজার গোলচক্কর নামে একটা জায়গা আছে, ওইখানে একটা মোবাইলের একটা সিন্ডিকেট আছে। তো ওই সিন্ডিকেটে একটা লোক আমার নিয়ে গেল, আমার এক বন্ধু জিঞ্জিরা বাড়ি, ও নিয়ে তার পাশে মানে ওদের সিন্ডিকেট ওইখানে আমার বসালো, বলো যে তুই এখানে মোবাইল বিক্রি করবি। তো ওইখানে ব্যবসাটা ছিল এরকম যে ওই মোবাইল একজনে বেচতেছে আর পিছনে মনে করেন 15-20টা পোলাপান আছে। আচ্ছা, ওই পোলাপানগুলো ওইখানে থাকে, ওরা ওই বসে থাকে, যখন কোনো গ্যাঞ্জাম পেছাত লাগে তখন ওরা আসে। তো ওই বিভিন্ন লোকজন আসে, আসার পরে আপনার মোবাইল দাম করে। তা ওই আমাদের ধান্দাটা ছিল এই যে মোবাইল দাম করতেছে, ও দাম বলতেছে, মনে করেন আমি দাম চাইছি 5,000 টাকা, ও বলতেছে কি যে না 5,000 টাকা না, অত টাকা আমার কাছে নাই। আচ্ছা, তখন আমি বলতেছি কয় টাকা দিবা? তখন আমি বলতেছি যে কত, আমার কাছে অত টাকা নাই ভাই, আমি মোবাইল নেবো না। আমি বলছি এই মালটার কি দাম নাই, তুমি দাম বলো। তখন দেখা গেলো ভয়ের চোটে কত 500, 1,000 বা যা পারে যাই বলছে। বলার পরে ফার্স্ট চান্সে বলছে ঠিক আছে দাও, টাকা দাও। তখন টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে আমি দাও প্যাকেট করে দিই। তখন মোবাইল ওর কাছ থেকে নিয়ে গ্লাসের ভিতরে রেখে দিছি। রেখে দেওয়ার পরে দাঁড়ায় রয়েছে, বলতেছে ভাই দেন মোবাইল দেন। তখন ওর বলছে কিসের মোবাইল? তো বলতেছে ভাই টাকা দিলে মোবাইল দেবেন না। তখন দেখা গেল ওরে উল্টাপাল্টা কথা বলতেছি। আর যদি না শুনে তখন ওই পোলাবান সবাই না, তারপর ইচ্ছা মতো মারতাছি। মানে তখন মাস্তানি যেটাকে বলে, তখন আর কি মাস্তানি চলে গেলাম আর কি। হ্যাঁ, ওকে, মানে সরাসরি মাস্তান হয়ে গেলাম আর কি। তো এখন এভাবে চলতেছে। তখন মানে শরীরের ভিতরে একটা অন্যরকম লাগতো যে আসলে মানে কিরকম মারতে মন চাইতো শুধু মানুষের। আর প্রচুর পরিমাণ নেশাবানি করতাম। তো তখন আপনার মদ খাইতাম প্রচুর পরিমাণ। তো আপনার আরেক ভাই বোরাদার আসলো এক এলাকা থেকে, আমার এক ফ্রেন্ড, ও এসে বলতেছে যে আমার এক ফ্রেন্ড আসছে বাইরের এলাকা থেকে, ওর কাছে কিছু আছে, কিছু ইয়াবা আছে। তা তখন নতুন নাম হয়েছে আর কি বাবা। জি। তা বলতেছে ইয়াবা আছে, খাবি? তা আমি বলতেছি যে ইয়াবা এটা আবার কি? ওই যে গোল গোল বড়ি ওইগুলা? কয় হ। তখন একটা রুমের ভিতর নিয়ে গেল আমাদের, নিয়ে যেয়ে ওইখানে আর কি 7-8 জন বসলাম। বসার পরে ওইটা আর কি হিরোইনের মতো গালায় খাইতেছে, মানে এই যে জিল জিল যে প্রসেসটা বলা দরকার নাই, আপনি জাস্ট হ্যাঁ খাচ্ছে। তারপর তো ওইখানে ওদের সাথে ওইটা খাইলাম। খাওয়ার পরে ওইভাবে চলতেছে এখন। আচ্ছা, যখন আপনি ইয়াবা ধরলেন বা আরো ড্রাগ যখন নিয়ে ফেলতেছেন, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স মনে করেন 15-16 বছর হয়ে গেছে। আপনি বাড়ি থেকে একেবারে বিচ্ছিন্ন? হ্যাঁ, বাড়ি থেকে একেবারে বিচ্ছিন্ন। মার কথাও মনে পড়তো না? না, মার কথা মনে পড়তো, কিন্তু ওই কতদিন যাবত বাড়িতে যান না? বাড়িতে প্রায় 20 বছর যাই নাই। 15-16 বছর বয়স, আপনি 20 বছর কেন ছিলেন না? পুরো হয়তো জানি, তখন পর্যন্ত আপনি কতদিন বাড়ি? তখন পর্যন্ত টোটালে যাইনি আমি, জানি নাই। না, টোটালে যাই। কত বছর বয়সে বাড়ি থেকে বের হয়েছেন? বাড়ি থেকে বের হয়েছে আপনার 9 বছর টছর হবে। একবারও বাড়ির কথা মনে পড়েনি? মার কথা মনে পড়েনি? মনে পড়তো, কিন্তু যাইতে মন চাইতো না। কেন? কিরকম একটা এদিকে একটা মায়ের পড়ে গেছিলাম, মানে এই বন্ধু বান্ধব, তার মতো জীবনযাপন, টাকা পয়সা, কেউ বাধা দিচ্ছে না, ড্রাগস। হ্যাঁ, ওকে। তারপর তো আপনার এভাবে চলতে থাকি। হঠাৎ করে একদিন মানে এলাকার একটা বড় আছে, এক বড় ভাই আছে, ওর একটা ভাগ্নে আছে। তো ওর ভাগ্নে বেড়ি বাঁধতে পাশে দাঁড়ায় থাকে। তো ওর ভাগ্নির কাছে একটা মোবাইল দেখে, অনেক দামি মোবাইল। তো ওই মোবাইলটা দেখে আমরা 4-5টা পোলাপান, ওরে ভালো করে চিনি না, মানে ও আসছে বেড়াইতে। জি। তো তখন আমরা ওই মোবাইলটা দেখে বলি যে দোস্ত, মোবাইলটা খুব দামি হবে, মোবাইলটা নিতে হবে। তখন বলতেছে যে তো চল। তো তখন আমার কাছে একটা মাছরাঙ্গা আছে, মানে একটা চাকু আছে, চাকুটার নাম মাছরাঙ্গা। আর আমার ওই 4-5টা পোলাপান ছিল আমার সাথে, ওদের কাছে কারোর কাছে আপনার আম্মাজান আছে। আম্মাজান কি জিনিস? আম্মাজান একটা মানে তরলের মতো, ওটার নাম হচ্ছে আম্মাজান। কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন আম্মাজান। হ্যাঁ, আম্মাজান। আর আপনার ওটার নাম যেন কি ছিল? আমারটার নাম ছিল মাছরাঙ্গা। মাছরাঙ্গা মানে ছোট টিপ চাকু? হ্যাঁ। আচ্ছা, হুবহু মাছরাঙ্গা পাখির মতো দেখতে। ও, ওই জন্য ওটার নাম মাছরাঙ্গা। আর নাম হচ্ছে গোলাপজান। কি যেন বললেন? আম্মাজান। আম্মাজান। আচ্ছা, আপনার আরেকটা ছিল আপনার রামপুরি। রামপুরি কি জিনিস? রামপুরি ওইরকম, কিন্তু ঢেউ দেওয়া।
ও, ওটার নাম রেখেছেন রামপুর। রামপুরে। আচ্ছা। আর আরেকটা জিনিস ছিল, সেটা হলো আপনার 7 গিয়ার। 7 গিয়ার, 7টা পার্ট বেরোতো এর থেকে, সংগ্রহ করতে পারেন বইটি। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ওইটা নিয়ে আর কি আমরা যাই। আরো অনেক কিছু ছিল, চায়না চাপাতি ছিল, চাইনিজ ক্রুয়েল ছিল, এগুলো নিয়ে আর কি ওরে আমরা যে ধরি। ধরার পরে ভেরিবান্ধে নিচে, তখন শীতকাল ছিল, পানি শুকনা ছিল, তো নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে আপনার ওইখানে নৌকার পাহাড় আছে, অনেকগুলো নৌকা একসাথে বাঁধা থাকে, ওই নৌকার ভিতর নিয়ে গেছি। নিয়ে যেয়ে ওরা বলতেছি যে এরকম তোর কাছে কি কি আছে আর আইসিস কোন জায়গার থেকে। পর ওর পকেটের ভিতর একজন, মানে আমার এক ফ্রেন্ড, ওই গাঁজা আছে, গাঁজা ঢুকাই দিছিল, এক পোটলা ঢুকাই দিয়ে বলতেছি কি যে এই গাঁজা তোর কাছ থেকে পাইছি না। ওর পকেটে যখন বাইর করে, তখন আর কি ক্যামেরা দিয়ে ভিডিও করছি আমরা। আচ্ছা। অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও করে বলতেছি যে তোর পকেট থেকে গাঁজা পাইছি। পরে ও বলতেছে যে, মানে ও তো আবার ওর মামা একটা ওই জায়গার মনে করেন ভালো একটা তখন ও বলতেছে যে না আমি এটা করিনি, তোরা আমার চিনিস না, আমি কি করতে পারি, এই সে বলতে বলো, অনেক কিছু বলতেছে। তখন আমরা আরো, মানে ও যত হুমকি দিচ্ছে তত আমরা বেশি হচ্ছি, উত্তেজনা হচ্ছি। আচ্ছা। হওয়ার পরে তখন আপনার মোবাইল দেবে না, তখন অনেক জোরাজোরি চলতেছে। পরে এক পর্যায়ে আমার অনেক রাগ হয়। তা রাগ হইলে তখন আমি কিন্তু যে পিছন থেকে, মানে ওর একটা এই জায়গায় একটা পার দিই, মানে ওইখানে আমরা বলি যে পার দিই, মূলত আমরা একটা পিছন থেকে একটা পোজ দিই চাকু দিয়ে। পোজ দিলে মনে করেন প্রায় 1 বিলস্তখানেকের মতো কাটে যায়। তা তখন ও কিন্তু সব দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে চলে যায় তখন ও। আচ্ছা। চলে যাওয়ার পরে এখন সন্ধ্যাবেলায় এলাকায় আসি, হাজির থেকে বিরিয়ানি খাইছি। হাজির থেকে বিরিয়ানি খাই এলাকায় গেছি। এলাকায় যাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের 4 দোকান আছে, 4 দোকানে বসে আড্ডা দিচ্ছি আমরা। আচ্ছা। পরে এরকম সময় আপনার একজনে বলতেছে কি, আমার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে এক বড় ভাই ডাক দিয়ে বলতেছে যে তুই কি এরকম কাউরে কি কিছু করছিস? আমি বলতেছি হ্যাঁ ভাই। পরে বলতেছে কি যে তুই জানিস ও কে? তখন আমার বলতেছে যে এরকম এই ব্যাপার। তখন আমার বলছে তুই এখন এই মুহূর্তে এলাকা ছেড়ে চলে যা, পরে এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত হইলে তোরে নিয়ে আসবো। তা তখন আপনার এলাকা ছেড়ে চলে গেলাম আপনার কোথায়, ফার্স্টে গেলাম নারায়ণগঞ্জ। ও এর ভিতর পিছনে একটা রেখে আসছি, সেটা হলো আপনার ওই আমরা কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে অনেক সময় নির্বাচন করতে যেতাম, অনেকগুলো পোলাবান মিলে। আচ্ছা। দেখলো ওই এলাকা থেকে আমাদেরকে নিয়ে যেত, বড় বড় নির্বাচনগুলো হতো না, নির্বাচন সময় আমাদের নিয়ে যেত। ওই সময় ওইখানে কিছু ফ্রেন্ড আমাদের ছিল, মানে এইভাবে আর কি সম্পর্ক। জি। তখন আমি পলায় চলে যাই, মানে ওই সে নারায়ণগঞ্জে যে ওইখানে এক ফ্রেন্ডের সাথে দেখা করার পরে ওইখানে আমাদের করে দেয়, ওদের বাড়িতে রাখার পরে ওরা আমি সব বলি যে এই ব্যাপার তুই কিন্তু কেউ জানাবি না। পরে ওইখানে ওইভাবে থাকতে থাকি। এক পর্যায়ে শুনি যে ওরা ওই নারায়ণগঞ্জ পর্যন্ত মানে করছে, যে ওরা আমার নারায়ণগঞ্জ থেকে ধরে নিয়ে আসতে পারবে, এরকম খবর নিচ্ছে। হ্যাঁ, খোঁজখবর নিচ্ছে। পরে আমি ওরা বললাম দোস্ত আমার তো পক্ষে এখানে থাকা সম্ভব না, তা আমি কোথায় যাবো বল। তখন ও আমার আর কি করে বলো তুই বান্দরবন চলে যা। তা আমি বললাম বান্দরবন? তখন মানে মাথার ভিতর যেটা আসতো সেটাই করতাম আর কি। তা তখন আপনার ওইখান থেকে চলে গেলাম বান্দরবন। কীভাবে গেলাম, ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসলাম, মানে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসলাম। ঢাকায় এসে আপনার এখানে স্টিমারে উঠছি, ওঠার পরে আপনার চাঁদপুর যেয়ে নামছি। চাঁদপুর নেমে ওইখান থেকে ট্রেনে উঠছি। ট্রেনে ওঠার পরে এখন টাকা ছিল মোটামুটি আমার কাছে 8-9 হাজার টাকা ছিল তখন ওইখান থেকে ট্রেনে ওঠার পরে চট্টগ্রাম বটতলি যেয়ে নামছি। নামার পরে বটতলি থেকে আপনার ওই বদ্দারহাট টার্মিনাল নামে একটা জায়গা আছে, মানে জিজ্ঞেস করতে গেছি আর কি। পরে বদ্দারহাট টার্মিনাল গেলাম, টার্মিনাল যেয়ে ওইখান থেকে আপনার বাসে উঠছি। আর বান্দরবন যাওয়ার থাকলো কেন, মানে শুনছি যে আমার মেজো খালা কোনো এক সময় বান্দরবন থাকতো, সেই জন্য বান্দরবন যাওয়ার আর কি ইচ্ছাটা জাগলো। পরে বান্দরবন চলে গেলাম এখান থেকে। বান্দরবন যাওয়ার পরে ওইখানে কি করবো, কোনো কাজ কাম নেই। তবে ওইখানে একটা সুবিধা আছে কি, 4 মুড়ো পাহাড়, তো ওইখানে আপনি যদি কোনো গাড়ি চালাতে চান তাহলে আপনার যে কেউ দেবে, কারণ জানে যে এখান থেকে রিক্সা চুরি করে নিয়ে যাওয়া যায় না। তা আমি গ্যারেজে গেছি, যাওয়ার পরে আমি বলতেছি ভাই রিক্সা ভাড়া হবে? তখন আমারে বলতেছে যে হ্যাঁ হবে। তখন আমি একটা রিক্সা নিয়েছি, তখন অলরেডি 35 টাকা করে ভাড়া রিক্সা। তা রিক্সা নিয়ে ওই শহরের পরে চালাই, আর সারাদিন যে টাকা ইনকাম করি আপনার ওই নেশাপানি করি আর আপনার ওই ভাতটাত খাই, এই দিয়ে চলে আর কি। আর রিক্সার ভাড়ার টাকা দিই। তো এক পর্যায়ে করতে করতে আপনার অনেক টাকা রিক্সা ভাড়া বাজায় ফেলাইছি। আচ্ছা। রিক্সা ভাড়া বাজায় ফেলানোর পরে এখন রিক্সার যে গ্যারেজের মালিক, সে আমার হুমকি দুমকি দিচ্ছে যে তোর কাছে এরকম 300 টাকা পাওনা হয়েছে, তুই টাকা দিস না, টাকা না দিলে গাড়ি দে, আর টাকা এনে থুয়ে তারপর যাবি। পরে আমি বলি ঠিক আছে আমি দিয়ে দেবো, চালাই দিয়ে দেবো টাকা। পরে ওইখান থেকে আবার আর এক লোকের সাথে পরিচয় হয়। সে লোক আবার আপনার করে ওই চাঁদের গাড়ি বলো, ওইখানে জিপ গাড়ির কায়দা, তো ওই চাঁদের গাড়ি চালায়। তো আমার বলো তুই আমার সাথে হেল্পারি কর, অল্প কিছুদিন হেল্পারি করার পরে তোর আমি গাড়ি চালানো শিখাই দেবো। পরে ওইখানে আপনার
রিক্সা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি বললাম যে তাহলে আপনি আমার কিছু টাকা দেন, আমি রিক্সালারে দিয়ে আসি। তো আমার 200 টাকা দিলাম, 200 টাকা রিক্সালারে দিয়ে আসলাম। দিয়ে এসে ওই চাঁদের গাড়িতে হেলপারি করি। ওই চাঁদের গাড়ি দুইটা আপনার বিভিন্ন জায়গায় যায়, যেমন চিম্বুক আছে, রুমা আছে, বলিপাড়া আছে, থানসি আছে, আবার সীমান্ত সাইডে কেওকডং ওই সাইডেও যাই, শৈলপ্রপাত আছে। তো তখন ওই ভাড়া বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে যায়, ওর সাথে আমি যাই। যাওয়ার পরে ওই দেখা গেল অনেক সময় জোগাল পাহাড়ের উপরে উঠতেছে, ফার্স্ট গিয়ার দিয়ে উঠতেছে, অনেক সময় গিয়ার ফাঁসায় যাচ্ছে, তখন বলে দৌড় দিয়ে, বলে যে এই দৌড় দিয়ে জাম লাগা, তখন দৌড় দিয়ে যে চাকায় জাম লাগাই। এইভাবে আর কি ওর সাথে হেল্পারি করি। তো এখন আপনার হঠাৎ করে একদিন আমার বলতেছে কি, রাত্রে 2টা বাজে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি যে, তখন ওইখানে আমার রবি বলে ডাকতো, ওরা বলতো যে কি, আমি মনে হয় ওইখানে বলছিলাম যে আমার নাম রবি, নামটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম যাতে আমার কোনো সমস্যা না হয়। পরে বলে যে রবি তুই একটু ইসে আয়, স্ট্যান্ডে আয়। পরে স্ট্যান্ডে গেছি, যাওয়ার পরে মানে এইখানের থেকেও ভয়াবহ ইয়ার ওইখানে, তাই স্ট্যান্ডে গেলাম। যাওয়ার পরে বলতেছে যে আজকে তোরা আমি এক জায়গায় নিয়ে যাবো, কথাটা কাউরে বলতে পারবি না। তো বললাম ঠিক আছে ওস্তাদ চলেন। পরে সে আমার নিয়ে গেল আপনার ওইখান থেকে 92 কিলোমিটার চালায় চলে গেল একদম ওই আপনার মিয়ানমারের সাইডে। যাওয়ার পরে কিপিয়া ভাই আপনার 3টে ক্যারেট উঠালো আমার গাড়িতে। 3টা ক্যারেট? কি জিনিস? ক্যারেট বলতে আপনার 3টে বক্সের মতো আর কি। আচ্ছা। এই বক্সটা আপনার কাঠের বক্স ছিল। ওকে, কাঠের বক্স ছিল, কিন্তু ওর ভিতরে অনেক ওই যে গ্রাম অঞ্চলে আপনারা দেখেন না যে কুটা, আমরা যেটা বলি কুটা, নাড়া কুটা, মানে ধানের যে মাথার যে, বুঝতে পেরেছি, ধানের খড়। হ্যাঁ ধানের খড়, ওই খড় ছিল ওর ভিতরে। তা আমি জানি না যে ওর ভিতরে কি আছে। তা আমি বলতেছি যে এই 3টে ক্যারেট বাক্সা উঠানোর জন্য আপনি এই পর্যন্ত আসছেন? কয় বেটা তুই তো বুঝবি না, এতে অনেক টাকার ব্যাপার স্যাপার, মানে চিটাঙ্গার ভাষায় কথা বলতেছে, যে তুই এবার নবজীবী দিয়ে এবার ভিতর বহুতটা হারই দে। তা আমি বলতেছি যে এর ভিতর টাকা রয়েছে, বলে এই একটা খ্যাপ লয়ে যাবো, মনে কর টাকা পাবো 30,000 35,000 টাকা পাবো। আচ্ছা, তখন আপনি বুঝতে পারছেন না যে এর ভিতরে আসলে না, কি আছে? তখন আমি বুঝতে পারছি এর ভিতরে কি। তা আমি তখন মনে মনে একটা ধারণা নিয়েছি যে এর ভিতরে নেশাপানি কিছু হইতে পারে, ড্রাগস কিছু হইতে পারে, কিন্তু আসলে বিষয়টা তা না। ওইখান থেকে চালায় আসলাম, আসার পরে ওইখানে একটা জঙ্গল আছে, অনেক বড় জঙ্গল। তো মাটির রাস্তা দিয়ে চালায় চলে যেতেছে। পরে প্রায় জঙ্গলের ভিতর প্রায় 5-6 কিলো চালাইছে। জঙ্গলের ভিতর চলে গেলাম। চলে যাওয়ার পরে একটা ছোট একটা ইসের মতো ঘরের মতো, নাড়ার ঘর। তো ওই নাড়ার ঘরে গেলাম। যাওয়ার পরে ওই ঘরের নিচে আপনার আন্ডারগ্রাউন্ডের মতো করা, এরকম আর কি আমাদের এই স্টুডিওর মতো এরকম আন্ডারগ্রাউন্ড করা। তো ওই ভিতরে যেয়ে দেখি কি, ওই ক্যারেটগুলো নামায় এখন চেক করতেছে একজনে। তা মাত্র অনলি আপনার একটা ক্যারেটের ভিতর ছিল 5টা অস্ত্র আর্মস, আর আরেকটা ক্যারেটের ভিতর ছিল 4টে। কি ধরনের অস্ত্র এগুলো? এটা আপনার মানে পরে নাম জানতে পারলাম, তখন তো নাম জানতাম না। আপনার ওইটা ছিল SMG সুপার নামে একটা মেশিন গান আছে, SMG সুপার। ওইটা ছিল একটার ভিতর 5টা, আর আরেকটার ভিতর ছিল আপনার AK-47, মানে এটা হলো আপনার মানে এক ধরনের ই করা আর কি, ম্যাগজিন এই সাইড দিয়ে করা। পরে আর কি জানতে পারলাম। এগুলো কি হবে? এই অস্ত্রগুলো নিয়ে কোথা থেকে আসছে? অস্ত্রগুলো এগুলো আসছে একদম মিয়ানমার সীমান্ত থেকে। মিয়ানমার থেকে? আচ্ছা, এগুলো কোথায় যাবে? এগুলো ওই জঙ্গল পর্যন্তই গেছে, তারপরে আমাকে স্যার বলতেছে না, মানে কোথায় যাচ্ছে কি হচ্ছে কিছু বলছে না। এগুলো কিছু বলতেছে না আমার। তখন আমি জিজ্ঞেস করলাম যে উস্তাদ এগুলো তো অস্ত্র। তো বলে হ্যাঁ, এই তো এগুলো সেনাবাহিনীরা র্যাবেরা ব্যবহার করে। মানে তখন আমার আর কি এইভাবে বলতেছে, মূল কথাটা আমার বলতেছে না। আমাদের সেনাবাহিনীরা ব্যবহার করে, তো এইভাবে পলায় এরকম জঙ্গলের ভিতর নিয়ে আসছে কেন? তখন কিন্তু আমি মানে ভয়ও পাচ্ছি, আবার কিছু বলতে পারতেছি না। উস্তাদ আমার বলছে তুই অনেক টাকার ব্যাপার স্যাপার, তুই বেশি কথা বলিস না, ভালো টাকা পাবি। পরে আমি বললাম ঠিক আছে। পরে সেখান থেকে নিয়ে আসলো। আমি বললাম যে উস্তাদ আমার গাড়ি চালানো শেখাই দেবেন কবে? পরে ও কিন্তু ওইটা আনার পরে আমি যখন রাজি হয়েছি ঠিক আছে সমস্যা নেই, তখন ও কিন্তু আমারে 1 সপ্তাহের ভিতর মানে পুরো স্টার্টিং ধরাই দিছে গাড়ির। আচ্ছা, পুরো স্টার্টিং ধরাই দিয়ে এখন বলতেছে যে যা কিছু আনার তুই আনবি আর এটা দেখবো আমি। পরে আমার এক পর্যায়ে একটা ইসে নিয়ে গেল, একটা রুমের ভিতর নিয়ে গেল, নিয়ে যায় আমার পিছনে একটা কাটা দাগ আছে, পিছনে আমার একটা কিরকম একটা চারকিটের মতো ঢুকাই দিল, মানে পিঠ কাইটে। আপনার পিঠ কেটে আর একটা চারকিটের মতো ঢুকাই দিল, এতটুকু একটা গোল সার্কিট। হ্যাঁ, পিঠে কাটা দাগ আছে এখনো? আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো প্রয়োজনে। হ্যাঁ বলেন। তারপর তো তখন আপনার ওই পিঠের ভিতর সার্কিট ঢুকাই দিছে। ঢুকাই দেবার আমি বলতেছি এটা কি ঢুকাই দিছে? কয় তুই কোথায় থাকবি, কি করবি, এটা সব এরাই করতে পারবে, মানে এদের ভিতরেই তুই থাকবি, মানে তুই যেখানে থাকিস না কেন যদি মিথ্যা কথা বলিস তাহলে এরা তোরে ধরবে যে তুই অমুক জায়গায় আসিস। আচ্ছা, তাও আমি তখন নতুন গাড়ি চালানো শিখলাম। তা তখন জীবননগর ঢাল নামে একটা জায়গা আছে, জীবননগর ঢালে গেলাম। যাওয়ার পরে ওইখানে একটা লোক আর কি আমার গাড়িতে উঠছে, ওঠার পরে ওইখানে আর কি কেউ কিছু বললো না।
চলে গেলাম ডাইরেক্ট, যাই আপনার ওইখান থেকে একটা বড় একটা ড্রাম দিল আর একটা ক্যারেট, এটা আপনার নিচে ঢুকাই দেবো, মানে বক্সের নিচে ঢুকাই দেওয়ার পরে ওইটা আমি মানে গাড়িতে চালাই নিয়ে আসতেছি। আসার পরে আমারে বললো যে কেউ কিছু বলবে না, কোনো সমস্যা নেই। ওকে, তা আমি তখন চালাই একদম ডাইরেক্ট আপনার জঙ্গলে চলে আসলাম, সেই জঙ্গলটায়। আসার পরে এই সার্কিটটা দিয়ে আলটিমেটলি আপনাকে ট্র্যাক করতেছে, আমাকে ট্র্যাক করতেছে, আপনি কোথায় যাচ্ছেন, কি অবস্থা, গাড়িতে আর কেউ নাই? না, গাড়িতে আর কেউ নাই, শুধু আমি একা আছি। তো ওই যে লোকটা গেছে, ওই লোকটা ওখানে থেকে গেছে। ওকে, মানে ওইখানে থেকে গেছে। আর এটা আনছে কিভাবে, মানে একটা অবাক করার বিষয় যে স্কুলে যে বাচ্চা ছেলে মেয়ে আছে না, চাকমাদের কিছু বাচ্চা ছেলে, মানে তেমন বেশি বাচ্চা না, ওদের স্কুলের ড্রেস পরানো, ওরা ওদের ব্যাগের ভিতর করে আপনার ওইগুলো আনতেছে, পাহাড়ি পথ হাইটে আপনার ব্যাগের ভিতর করে ওইগুলো আনতেছে, আইনে এনে ওই বক্সে মানে বাক্সের ভিতর ঢুকাইতেছে। ঢুকানোর পরে ওইটা প্যাকেটিং করে তারপরে আমার গাড়িতে উঠাই দিছে। তারপর আপনার ওই জঙ্গলে আসলাম, আসার পরে ওইটা নামাই দেওয়ার পরে আমার টাকা দিল 30,000 টাকা। ওকে, 30,000 টাকা দিলে আমি পুরো মহা খুশি। তো এইভাবে চলতেছে অনেক দিন, এভাবে চললো প্রায় 2 বছরের মতো এইভাবে চললো। চলার পরে আমি আবার ঢাকা ফিরে আসলাম। কেন, ঢাকায় ফোন দিলাম, ওইখানে আবার টেলিফোন আছে, ওখানে মোবাইলে কথা বলা যায় না, টেলিফোনে অ্যান্টিনা না আগায় কথা বলা লাগে। আচ্ছা, তো তখন অ্যান্টিনা দিয়ে আমি আপনার এখানে ঢাকায় ফোন দিলাম, ফোন দিয়ে যোগাযোগ রাখলাম। পরে বলতেছে কোনো সমস্যা নাই, তুই ঢাকা চলে আয়, আমি ওই বড় ভাইরে দিয়ে আমি মাপ চাওয়ানি তোরে, মানে তোরে ওই বড় ভাইয়ের কাছে নিয়ে যাবানি, নিয়ে তোরে মাপ চাওয়ানি। আর সে নাকি বলছে যে ও আসুক, আসলে সমস্যা না, ওরে মাপ করে দেবো। ওকে, পরে এখানে আসলাম, আসার পরে যার ভাগ্নে, তার নামটা বলতে পারতেছি না, তার কাছে গেলাম। যাওয়ার পরে আমি যে মানে তার পাও জড়াই দিলাম, বললাম ভাই আমার ভুল হয়ে গেছে, যা হয়েছে আমার মাফ করে দিন। তো তখন বলতেছে ঠিক আছে ওঠ। তখন উঠাইলো, উঠানোর পরে আমার বললো যে ঠিক আছে আজকে পরেতে চিনে রাখিস, আর যেন এরকম না হয়। পরে থাকতে লাগার পরে এখন একদিন আপনার মানে 16 ডিসেম্বর চলে আসলো। 16 ডিসেম্বর চলে আসলে সেই বড় ভাইয়ের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হলো, মানে যার ভাগ্নেরে মারলাম। তো তখন আপনার ওই বড় ভাই বলতেছে কি যে তুই আজকে সন্ধ্যার সময় একটু থাকিস তো। আমি বললাম ঠিক আছে ভাই। পরে গেলাম, যাওয়ার পরে আপনার ওই অনেকগুলো এনে দিচ্ছে আপনার, জি, ওইগুলো এনে দিচ্ছে। এনে দেওয়ার পরে বলতেছে যে এইগুলো পরিষ্কার কর। পরিষ্কার করলাম, করার পরে 12টা 1 মিনিট যখন বাজবে তখন ওইগুলো সব আমাদের হাতে দিল। আরও 8টা-10টা পোলাপান ছিলাম আমরা, হাতে দিয়ে বললো যে সব ফুটা, যার যতক্ষণ মন চায় ফুটা। আমার আবার দেখাই দিচ্ছে যে এই এক হাতে ধরে নিস, তা নাহলে কিন্তু আবার সমস্যা হইতেছি। আমি একদিন ঢুকাইতেছি আর মারতেছি, এ ব্যাপারে অনেকগুলো মারলাম। ওকে, থানায় যদি একটা ফুটায় তা আমরা ফুটাইতেছি 10টা, এরকম একটা ইয়া। আচ্ছা, ফুটানোর পরে এইভাবে চলতে লাগলো। পরে সেহরুদ্দৌলান পার্কে আমাদের একটা প্রোগ্রাম আছে, একটা মিটিংয়ে যাওয়া লাগবে। তো তখন আমরা প্রায় 15-20টা পোলাপান হোন্ডা নিয়ে আর কি রওনা হয়েছি যাব। তো তখন আপনার এই জায়গাটার নাম ছিল ইস্পাহানি, কেরানীগঞ্জ ইস্পাহানি। মানে ওই পর্যন্ত আসছি। আসার পরে আপনার ছোট ছোট ওই বাচ্চা ছেলেমেয়েরা আসতেছে। তা ওই আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওদের কারোর ভাগ্নি হয়, কারোর ভাইপো হয়, এরকম। তা আমরা ওই দোকান থেকে চকলেট নিয়ে ওদের দিচ্ছি। তো এরকম সময় আপনার একটা মেয়ে আসলো। মেয়েটা আপনার জিঞ্জিরা বাড়ি ছিল, পরে জানতে পারলাম। ওই মেয়েটা সাথে আরেকটা মেয়ে আসলো, নাম হলো অদিতি, আর ওই মেয়েটার নাম ছিল ফারজানা। এই 2টা মেয়ে এসে আপনার ওইখানে একটা একাডেমি ছিল, মানে ছোট বাচ্চাদের যে স্কুল, সেই স্কুলের ভিতরে আর কি একাডেমি। তো সেখানে আপনার ওই গান শেখায়। তো তখন ওই একাডেমির সামনে এসে নামলো আর কি মেয়েটা। নামার পরে আমি তখন ওর দিকে এক পলক তাকাই, আমি বলতেছি যে মানে আমার সাথে যে ছেলেটা ছিল ওরা বলতেছি মাম্মা, মানে আমরা আর কি এই ঢাকায় তখন অলরেডি যারা ঢাকায় আমরা বসবাস করি তারা তো সবাই মানে এইভাবে একটা ইয়ে করি আমরা যে মাম্মা। তখন আমি বলতেছি মাম্মা দেখ মেয়েটা না খুব জাক্কাস। তো আমার বলতেছে কি যে কেতান তোর কি পছন্দ হয়েছে? তা আমি বলতেছি হ্যাঁ আমার কাছে খুব পছন্দ হয়েছে। কয় যা কথাবার্তা ক। পরে আমি কিন্তু ওর পাশ ঢুকে গেছি একাডেমির ভিতরে। আচ্ছা, ঢুকে যাওয়ার পরে তখন একাডেমির ভিতরে গেলাম। যাওয়ার পরে আপনার ও একাডেমির ভিতরে ঢুকে এমনি আপনার এরকম একটা ফ্লোর আছে, ফ্লোরে বসলো। বসার পরে আরও প্রায় 15-20টা ছেলে মেয়ে আছে। তো ওই হারমোনিয়ামটা নিয়ে আপনার তখন ওই যে ওটার বলে আপনার টান করতেছে আর কি। তো টান করতেছে, তা মানে আমার কাছে খুব ভালোই লাগতেছে। তো আপনার টান করার পরে ওরে মাস্টার বলতেছে একটা গান গাও। তখন আমি জানলায় দাঁড়ানো। তো ওখানে একাডেমির টিচার উনি বলতেছে যে ঠিক আছে ফারজান একটা গান করো। তখন একটা গান ধরলো। আমার গানটা হলো আপনার গান, ওই যে একটা গান আছে যা রে যা পাখি উড়ে যা। ওকে, ওই গানটা ধরলো। ধরার পরে কি ভাই আমার মানে এত ভালো লাগতেছে যে আসলে জীবনে কি এরকম কিছু পাইলামই না যে এরকম সমাজ এত ভালোই
বাবা মা সাথে আসতেছে, আসার পরে গান করতেছে, কত শুদ্ধ ভাষায় কথা বলতেছে, তখন আমার আর কি ওই পিছনের কথাগুলো ভুলে যাচ্ছি আমি। আচ্ছা, তখন অলরেডি আমি নেশা করা ছিলাম, তারপরও আমার কাছে খুব ভালো লাগতেছে। তো তখন ওই গান করতেছে আর আমি বসে বসে দেখতেছি। তো অনেকক্ষণ পরে মানে সবাই তো সামনের দিক ফিরে আর আমি ওদের সবার পিছনে, এই জন্য আমার কেউ ফার্স্টে ফলো করতে পারেনি। আচ্ছা, পরে আপনার একজন আমাকে দেখছে, দেখার পরে সবার এটাকে দেখাইতেছে যে ওই ছেলেটা, পকেটে ছেলেটা এসে ওখানে দাঁড়া রয়েছে। তখন আপনার ওই একাডেমির টিচার ছিল অমল চন্দ্র। আচ্ছা, তো উনি ওইখান থেকে উঠে আসছে, আসার পরে ওই ওনার একটা ছেলে ছিল, নাম ছিল অমিত। আচ্ছা, ওরা বলতেছে যে অমিত দেখো তো ওই ছেলেটা কে, ওরা এখানে যাইতে বলো। পরে আমার এসে বলতেছে কি যে ভাই আপনি এখানে দাঁড়ায় ভিড় করতেছেন, আসলে আমাদের প্রবলেম হচ্ছে, আপনি এখান থেকে চলে যান। আচ্ছা, তখন ওরা আমার কানপিট জোড়া একটা চট দিই, চট দিয়ে মানে ওরা মানে বিকস্ত ভাষায় ওরা গালাগালি করি, যাই তুই আমগো এলাকায় একাডেমি চালাস, আবার আমার যাইতে কস, এই সে বলতে অনেক অনেক কথা বলতেছি। তা তখন ওই যে একাডেমির যে টিচার উনি এসে আমার বলতেছে, বাবা ঠিক আছে তুমি ঠান্ডাও, আমার ছেলে ভুল করছে, আমি ছেলের হয়ে তোমার কাছে করতেছি। পরে আমি বললাম যে সেটা কইন, ওই আমি বসে পড়ছি, বসে পড়ার পরে আমার বলছে ঠিক আছে তুমি বসে দেখো অনুষ্ঠান। আচ্ছা অনুষ্ঠান দেখতেছি, এখন প্রতিদিন যাই, যে অনুষ্ঠান দেখি ওইভাবে বসে বসে। এখন স্যার আর আমার কিছু বলে না, স্যার আমার বিরুদ্ধে এক জায়গায় অবজেকশন জানাইছে, মানে আমাদের এক বড় ভাইয়ের কাছে জানাইছে যে ও এরকম ওই ছেলেটা প্রত্যেকদিন আইসে আবার এই একাডেমিতে বসে থাকে। তা একাডেমিতে মনে করেন অনেক মেয়ে ছেলেরা থাকে, ও তো বাইরের একটা ছেলে। তা অবজেকশন জানাইলে আমার সেই বড় ভাই ডাকিছে, তার নাম ছিল সবুজ ভাই। ডাকার পরে বলতেছে কি যে তুই এরকম একাডেমিতে ভিতরে যাস? আমি বলি ভাই আমার ভালো লাগে ভাই, এই জন্য আমি যাই ভাই, এটা আপনি আর না করেন না। বলে আচ্ছা ঠিক আছে দিয়ে আমি স্যারের বলবানি। স্যারের আবার ডাইকে বলেছে যে ও একাডেমির ভিতর থাকলে কোনো সমস্যা নেই, ও কোনো কোনো ডিস্টার্ব করবে না। তো তারপর আপনার ওই একাডেমির ভিতরে যাই বসে এখন হঠাৎ করে আমার একদিন বলতেছে কি যে তুমি তো এখানে বসে থাকো, আমাদের তো অনেক সমস্যা হয়। আচ্ছা, তো আমি বলতেছি যে এই জন্য তো আপনি বিচারও জানাইছেন অনেক জায়গায়, তা আমি তো আপনাদের কোনো ক্ষতি করি না, জাস্ট বসে থাকি। তা বলতেছে আচ্ছা ঠিক আছে বসো, সমস্যা নেই। তার পরের দিনই আপনার একটা মেয়ে ছিল, ওর নাম ছিল সাইপা, ওই একাডেমিতে গান শিখতো। তো ওই সাইপা যখন আসে রাস্তা থেকে, তখন ওরে কিছু ছেলেরা আপনার ওই পানি মানে পলিথিনের ভিতর পানি ঢুকাইয়া ওই পানিটাও শরীরে মারছে। আচ্ছা, মারার পরে ও কাঁদতে কাঁদতে আইসে মানে একাডেমির স্যারের কাছে বলতেছে স্যার আমি আসার সময় আমার গায়ে পানি মারছে। তা তখন একাডেমির স্যার দেশে বিশে না পেয়ে আর কি আমার ডাক দিয়ে বলতেছে বাবা রবি তুমি তো এলাকার ছেলে, তুমি দেখো দি কিছু করতে পারো কিনা। মানে ওনারও অনেক রাগ হচ্ছে যে আমাদের একাডেমির একটা মেয়ের গায়ে এরকম পানির ফোঁটলা মারছে। তখন আমি বলতেছি যে সাইফা তোমার কে মারছে? ওইখানে বসা আছে। তা আমি ওরে নিয়ে গেছি, সাইফাকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি যাই দেখি আমাদের এক ছোট ভাই, ও আবার ওই এপিসিতে আপনার নায়কদের পাশে ড্যান্স করে, নিজের একটা ড্যান্সের ক্লাব আছে। তো ওরা আমি ডাক দিছি যে এদিকে আয়। পরে ও আসছে, আসার পরে বলতেছে যে ভাইয়া কি হয়েছে ভাই? তা আমি বলতেছে তুই ওর গায়ে পানি মারছিস কি জন্য? তা আমার বলতেছে বড় ভাই দেখেন সবসময় আসে খারাপ খারাপ কাপড় চোপড় পরে আসে, এর আগেও 2 দিন বলছি জামগা এলাকায় আসলে আপনি একটু ভালো কাপড় চোপড় পরে আসেন। সে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে একটা অন্যরকম ভাবটাপ নিয়ে আসে, আমাদের এলাকার ছেলে পেলে তো ভালো না। তা আমি বল তুই কি এলাকার গার্জিয়ান, তুই ওর পানি মারলি কি? মানে এরকম একটা কথোপকথন চলছে আপনাদের মধ্যে আর কি। এবার মানে কথা কাটাকাটি চলতেছে, চলার পরে ওরে আমি মারছি ওই জায়গায়। মারার পরে ও আর কি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সাইপারানি একাডেমিতে গেছি। যাওয়ার পরে স্যার বলতেছে কি যে রবি তুমি আসলে তুমি থাকায় আমার ভালো হয়েছে, আমি এতদিন তোমার ভুল বুঝছি। তখন আমরা বলছি তুমি একটা কাজ করো, আমাদের একাডেমিতে তুমি সদস্য হিসেবে থাকো, গান শেখো বা না শেখো তুমি এখানে ভর্তি হও, তোমার ভর্তি ফি টাকাও দেওয়া লাগবে না, প্লাস তোমার এখানে মাসিক যে টাকাটা আসে সে মাসিক চার্জটাও তোমার দেওয়া লাগবে না। তখন আমি বসলাম, বসার পরে ওই সারগাম করি আর কি, সারগাম করি মানে আমার ওই প্রতিদিন 4 অক্ষর 5 অক্ষর করে দেয়, ওইটা আমি অল্প অল্প করে আর কি করি। করার পরে আপনার এভাবে চলতে থাকে, সারগাম শিখতে থাকি, মনোযোগ সহকারে আর কি শিখি না। তা এমনি গান টান ভালো গাই। আমার স্যার একদিন বলতেছে রবি তুমি তো আজকে প্রায় 1.5 মাস 2 মাস এখানে রইছো, তা তুমি একটা গান করতে পারবা? তা আমি বলছি স্যার পারবো। তখন বলতেছে ভালো তোমার যে সবচেয়ে যে ভালো গানটা তোমার পছন্দের সেই গানটা তুমি বলো। তো তখন আমি একটা গান ধরলাম, গানটা হলো আপনার শুভেন্দু স্যারের গান, ওই যে কত যে তোমাকে বেসেছি ভালো। ওকে, এই গানটা আমার কাছে এমনিতে খুব ভালো লাগতো আর আমি মাঝে মাঝে গাতাম। তো ওই গানটা আমি ওইখানে করি। আচ্ছা, তো ওইখানে যে ওদিন এত ভালো হবে গানটা আর আমি যে মানে এত ভালো গাইতে পারবো এটা আমি নিজেও আর আসলে বিশ্বাস করতে পারিনি। গাইছি, গাওয়ার পরে তো দেখি সবাই খুব করতেছে, উৎসাহ দিচ্ছে। দেওয়ার পরে আমার সবাই বলতেছে তুমি একাডেমিতে গান শেখো, মনোযোগ সহকারে শেখো, ভালো হচ্ছে। এখন ওই যে যারা মানে যারা ফ্যামিলি যারা আসছে মানে গার্জিয়ান যারা আসছে এরা এখন আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, মানে এখন এরা আমার মানে ওদের ভিতরে আপন করে নিছে সেরকম মনে হচ্ছে আমার কাছে। যাই হোক গান শিখতেছি,
স্যার ওই সারগামগুলো দিচ্ছে, বাড়ি এসে প্র্যাকটিস করতেছি। একটা হারমোনিয়াম কিনলাম, কেনার পর ওই থেকে আর কি আপনার এই লাইনটা ঘুরে যাওয়া আর কি। মানে আমার ভিতরে যে খারাপ কিছু ছিল এখন আস্তে আস্তে কিরকম কাটে যাচ্ছে এই জিনিসগুলো। তার ভিতর হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল, সে হলো আপনার ওই যে মুন্নার যার কথা বললাম, মানে যে ছেলেটার কথা বললাম, জি, ওই ছেলেটা ওর বড় ভাই একটা আছে, আমাদেরও সিনিয়র পার্সন। আচ্ছা, ও আর কি আরেকটা ছেলেরে পাঠাইছে আমার কাছে যে ওরা ডাইকে নিয়ে আয়। পরে আমার কাছে গেছে, আমার কাছে গেলে আমি বলতেছি যে ভাই দেখ, গ্যাঞ্জাম পেশা যা করছি, যে এই জিনিসটা আর বাড়াবাড়ি করে লাভ নাই, তুই যে ওরা অমুকরে বল যে এটা যা হয়েছে ভাই পর্যন্ত শেষ করে দিতে। আর ও আবার বলছে যে আমার ভাইরে মারছো আর আমি শেষ করে দেবো, তোর যে জায়গায় পাবো ওই জায়গায় মারবো। পরে এক পর্যায়ে আমার এক জায়গায় পাইলে ওরা 7-8 জনে মিলে মারে। মারার পরে ওই যে খাটটা আসলো মনের ভিতর আবার, তখন ওরে আমি একটা জায়গায় পাওয়ার পরে কিছু পোলাপান নিয়ে ওরে আর কি মারি। তখন এই পেটে মানে একটা টান দিয়েছিলাম, টান দেওয়ার পরে জায়গাতে ভুঁড়ি বাইরে গেছিল। ওহো, এখান থেকে পেটের থেকে আর কি ভুঁড়ি বাইরে গেছিল। তো আমি একবার দেখছিলাম, দেখার পরে ওই পেটটার কি এভাবে চাইপে ধরে নিয়ে দৌড় দিছে। প্রথমে বসে পড়ছে, যখন পেটে পোজ দিছি তখন আপনার পেটের ভুঁড়ি গুলো বাইরে হয়েছে। বাইরে হয়ে যাওয়ার পরে ওই পেটটা চাইপে ধরে নিয়ে বসে পড়ছে। বসে পড়ার পরে ওইভাবে আবার দৌড় মারছে, উঠে রক্ত পড়তেছে। তা আমি শুধু দেখলাম যে ওই সাদা যে চামড়াগুলো আছে, সাদা চামড়ার ভিতর থেকে ওকে, আমি আর ডিটেইলস চাচ্ছি না, রক্তগুলো আসতেছে। তারপর ওইটা নিয়ে দৌড় মারছে। দৌড় মারার পরে ও চলে গেল, সব কজন চলে গেল। যাওয়ার পরে এখন বসে বসে চিন্তা করতেছি এর তো অনেক কিছু হইতে পারে। তা আমি তখন যার লিডে চলি মানে ওই এলাকায়, সে একজন অনেক সম্মানীয় ব্যক্তি, আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাই। তো সে আমার বলতেছে আর সমস্যা নেই, ওটা সব আমি দেখবানি, কোনো অসুবিধা নেই, তুই টেনশনে থাক। পরে সে আমার ওইটা বললে আমি টেনশনে থাকলাম। আর আমি কিন্তু আমার মতো আগাইতেছি। আর ওই মাঝে মাঝে আপনার ওই একাডেমিতে যাই, গান টানি করি। আর দু এক সময় দেখা গেল এলাকায় যদি কোনো গ্যাঞ্জাম পেশাদ বাদে, তো এই গ্যাঞ্জামগুলো আর কি ওদের সাথে থাকি, করি, কিন্তু আগের মতো আর করি না। তো এইভাবে প্রত্যেক শুক্রবারে মানে আপনার ওই ক্লোজ আপনে যেভাবে আর কি স্টেজ প্রোগ্রামের মতো সিস্টেম করে, ওইরকম গার্জিয়ান যারা আছে, বাইরের আউট পাবলিক যারা আছে, তাদের নিচে বসাই দিয়ে উপরে 2টা টেবিল পাতায় দিয়ে ওইটার পর আর কি ক্লোজ আপের মতো মানে মনে সাহস আনানোর জন্য আর কি এটা করায়, গান করায়। তা প্রত্যেকটা গানই মানে আমি যাদের গান করতাম, মানে আমার স্যার বলছিল তোমার কণ্ঠে অমুকের গান ভালো লাগে। বিশেষ করে নচিকেতা বাবুর গানগুলো আমি বেশি করতাম। আচ্ছা, ভারতের শিল্পী নচিকেতা, ওনার প্রত্যেকটা গান আমি ভালোবাসতাম এবং নিজেও গাতাম। তো যাই হোক, নচিকেতা, তারপরে আমাদের শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার, তার পাশে সৈয়দ আব্দুল হাদি স্যার, এদের গানগুলো করতাম, অ্যান্ড্রুকেশের গানগুলো করতাম। তো এইভাবে আর কি বিভিন্ন আস্তে আস্তে আমার মানে আপনার যে বড় যে হলগুলো আছে, যেমন এই জাদুঘরে যে সুফিয়া কামাল মিলনায়তন, তারপরে যে শিশু একাডেমিতে, পাবলিক লাইব্রেরিতে যে হলগুলো আছে, বিভিন্ন হলে, থিয়েটারে আমাদের অনুষ্ঠান হয়। তো ওই অনুষ্ঠানে আমার নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি গান গাই। তাতে আমি অন্যরকম একটা ইয়া পাই, বুঝছেন, আমার নিজের কাছে খুব ভালো লাগে। তো মোহাম্মদপুর কলেজের মহিলা প্রিন্সিপাল, ওনার নামটা আমি ভুলে গেছি অবশ্যই, একদিন আমার গান শোনার পর আমার একটা আইডি মানে একটা ইয়ে দিয়েছিল, মানে একটা ভিজিটি কার্ড দিয়েছিল। দেওয়ার পরে বলছিল যে তুমি যে গানটা গাইছো নচিকেতা বাবুর যখন সময় থমকে দাঁড়ায়, এই গানটা আমি ডেইলি রাত্রে একবার শুনি, আমার কাছে অত্যন্ত ভালো লাগে, আর তোমার কণ্ঠটা তার সাথে একদম হুবহু মিলে গেছে। আপনি গাইতে পারেন? জি, আমি গাই। একটু শোনাবো তোমাদের? শোনাবো? হ্যাঁ, শিওর। যখনই সময় থমকে দাঁড়ায়, যখনই সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাতে বাড়ায়। যখনই সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাতে বাড়ায়। খুঁজে নিয়ে মন নির্জনকণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন মন প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মন প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ, অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জনকণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। থ্যাংক ইউ সো মাচ, ইউ সিংস টু গুড। বাহ, চমৎকার। ওকে, তারপর? যাই হোক, তারপরে আপনার ওনার ভিজিটি কার্ড দিয়ে দেয়। তারপরে এইভাবে গান টান করতে থাকি। মোটামুটি আস্তে আস্তে আপনার নেশার ইয়াটাও কমাই দিলাম,
মারামারি দিকটাও কমে আসলো অনেকটা। এখন ওই ওদের সাথে যাই, আর আমার কাছে কিরকম একটা অন্যরকম ভালো লাগে, ওদের সাথে মিশি, শুদ্ধ ভাষায় কথা বলি, বিভিন্ন জায়গায় যাই, স্যারেরা আমার খুব ভাওবা দেয়। যাই হোক, তারপর ওইখান থেকে আমি এইভাবে চলতে থাকলাম। তারপরে হঠাৎ করে একদিন আমার খালার সাথে আবার দেখা হলো। খালার সাথে দেখা হলে খালা বলল যে তুই দেশের বাড়িতে টোটালে যাস না। আমি একবার এর মাঝে গেছিলাম, যাওয়ার পরে তোর মা বলল যে তুই ঢাকা থাকিস না কোথায় থাকিস সে তো জানেও না ভালো মতো, আর সে কান্নাকাটি করে খুব, তোরে দেখার জন্য খুব পাগল। তখন আর কি আমার মনের ভিতরে একটা জাগলো যে আসলে তাই তো, আমি তো এতটা বছর কি করলাম, আমার মা তো আমার জন্য অনেক কষ্ট করছে, তো আমি মারে ফালাই রেখে এসে ঢাকায় আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তো তখন আমার কাছে আর কি একটু অন্যরকম লাগলো, বুঝছেন। মানে আমার মনের ভিতরে একটা মানে এত একটা আবেগ জন্ম নিল যে আমার মার আমার দেখতেই হবে। কত বছর পর এটা হলো আবার তখন মানে মা বাড়ি থেকে আসার কত বছর পরের ঘটনা? হ্যাঁ, আসার প্রায় 18-19 বছর পর। ওরে বাবা! তারপর তো তখন আপনার সেখান থেকে আমার কাছে টাকা ছিল প্রায় 8-9 হাজার টাকার মতো ছিল তখন। আর এর আগে অনেক টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু রাখতে পারিনি, সব খরচ করে ফেলছি। তো সেখান থেকে আপনার চলে গেলাম বাড়িতে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে মা প্রচুর কান্নাকাটি করলো, আমিও কান্নাকাটি করলাম। সবাই অনেকজন দেখতে আসলো আমার, যে বড় হয়েছি। তারপরে বাড়িতে গেছি দেখার জন্য, অনেকজন চলে আসলো। তা বাড়িতে থাকলাম, থাকার পরে তখন মারা বলছে, মা কোনো সমস্যা নাই, আমি আর কোনো সমস্যা নেই, আমি তো চলে আসছি। পরে এক পর্যায়ে মারে রাজি করালাম যে তোমার ঢাকায় নিয়ে যাব। পরে মারে ঢাকায় নিয়ে আসলাম। ঢাকা আনার পরে মা ওইগুলো দেখে আর কি, যে খারাপ পথে চলাফেরা, তার পাশে পোলাপান, এগুলো দেখে মা বলতেছে কি যে তোর চলাফেরা ভালো না, তুই ভালো হ, 5 টাকা আর যা আছে রংপাত সব আমি দেবো। এইভাবে কারখানা করলাম। কারখানা করার পরে মোটামুটি ভালোই চলতেছে, কারিগর রাখলাম, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। হঠাৎ করে আমার যে বড় দুলো ভাই, যার ওখানে কাজ শিখছি, সে আমার পরে একটু চওড়া হলো, যে দেখতেছে তার থেকে আমি একটু ভালো পজিশনে চলে যাচ্ছি। তারপর তার একটা পার্টি আমি নিয়ে নিছি। তারপরে সে একদিন আইসে পোলাপান নিয়ে আইসে 15-20টা পোলাপান এসে আমার কারখানা ভাঙচুর করলো। কিসের কারখানা ছিল এটা? এটা ছিল প্রিন্টের, ছাপার কারখানা। আচ্ছা। তো কারখানাটা পিছিয়ে মনে করেন পুরো সবকিছু মিলাই 2-2.5 লাখ টাকা খরচ হয়েছে। তো কারখানাটা ভেঙে ফেলছে, এলাকার পোলাপান না, আমার সিনিয়র পার্সন পোলাপান না, কারখানাটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলানোর পরে উনি প্রচুর পরিমাণ মদ খেয়ে আইছে। মদ খেয়ে আসার পরে মানে আমি যে যখন জিজ্ঞেস করতেছি ভাই এগুলো ভাঙতেছেন কেন, তখন আমারও মারতেছে। আমার মারার পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই খবর পেয়ে আইছে। আসার পরে তারা এসে দেখে যে আমার বোনাই মারতেছে, দুলাভাই মারতেছে। তখন তো তারা কিছু বলতে পারে না, তখন আমি মাইর খাটতেছি, আমার অনেক জায়গা থেকে রক্ত বেরিয়েছে। তো আমি ওরা আমার বলতেছে যে কিরে আর কত মাইর খাবি। আমি বলতেছি তা আমার মারতেছে, তোরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছস, মানে ঢাকার ভাষায় বলতেছি। বলি তখন ওরা বলতেছে কি যে তা তুই তো কিছু কস না, তুই যদি কিছু কস তাহলে তো হয়। তখন আমি বলতেছি মার। তখন আমার ওই দুলাভাই একলা ছিল, আর যার সাথে যারা পোলাপান যারা আইছিল তারা সবাই চলে গেছে কারখানা ভাঙার পরে। তো তখন ওই দুলাভাই একলা ছিল, ওনারে মারছি সবাই মিলে। আচ্ছা, মারার পরে ছোট দুলাভাই বলতেছে যে উনি তো মানে তখন নতুন সরকার আসলো, তা ওর সাথে তুমি টিকে থাকতে পারবা না, আর তোমার যে ভাই যে তোমার সেলডার দে, আর ও তার চেয়ে বড় জায়গায় ওর হাত, কাজে তুমি এখন কি করবা। পরে আমি বললাম তাহলে আপনার কারখানা কি করবেন, বলো এই যা আছে মাল জিনিস বিক্রি করে ফেলাবানি, তুমি দেশে চলে যাও। তো আপনার তারপরে ওইখান থেকে আমি চলে গেলাম নারায়ণগঞ্জ। আবার নারায়ণগঞ্জ যাওয়ার পরে তখন আমি মানে এমনি চর্চা করতাম আগে, কিছু ইংরাজি লেখা শিখলাম, তারপরে বাংলা লেখা শিখলাম। ওইখানে এক ফ্রেন্ডের বাড়ি যেয়ে উঠলাম, ওঠার পরে ফ্রেন্ডের বাড়ির 3 তলায় ছিল সিকিউরিটি সার্ভিসের অফিস। তো ওই সিকিউরিটি সার্ভিসে আমার কাজে লাগাই দিল সুপারভাইজার পদে। কাজে লাগাই দেওয়ার পরে আমি মানে নিজেও বিশ্বাস করতে পারতেছি না যে আমি এত ভালো লিখতে পারি। পরে ওইখানে উনি আমার হাতের লেখাটাকে দেখে তারপরে এইটি দেখে বলতেছি যে তুমি কি পাস করছো। তা আমার দোস্ত ও বললো যে ও তো বিএ পাস করছে, তো কোনো সার্টিফিকেট চালো না, বললো যে ঠিক আছে তাহলে তোমার আমি ইনচার্জ করবো কোম্পানির। আর আমি ডিউটি করতাম মন দিয়ে। তখন অলরেডি নেশা খাই না, টোটালের নেশা ধরেও যায় না, শুধু সিগারেটটা খাই। তো তারপরে ওইখানে কোম্পানির আপনার হলাম, ইনচার্জ হলাম। ইনচার্জ হওয়ার পরে কোম্পানিতে আর কি জব করি। তো সেইখান থেকে আমার এই দুলোভাই শুনলাম কি যে উনি ওই আমি যার সাথে থাকতাম তারা নাকি গালাগালি করছে। গালাগালি করার পরে উনি আইসে আমার দুলোভাইরে মারছে। মারার পরে বলতেছে কি যে তুই এরকম আমার গালাগালি করতেছিস, পরে দুলোভাইয়ের কাছে যারা টাকা পয়সা পাবে প্রায় ওনার মানে যে কারখানার যে মূল্য তার 3 গুণ বেশি মানুষ টাকা পাবে। পরে সেই সব লোকের ডেকে আনার পরে দুলোভাইয়ের কারখানা ভেঙে ছিঁড়ে ফেলাইছে। ফেলাই যে টাকা পয়সা পাবে মালটাল নিয়ে গেছে। আর দুলোভাইও নিঃস্ব। দুলোভাই ওইখান থেকে আমার ফোন দিয়ে আমার মানে কান্নাকাটি বলতেছে ভাই তোর উপরে অন্যায় অবস্থার করছি, এই জন্য আমারও আজকে পরিণতি হয়েছে। সে নারায়ণগঞ্জ গেল আমার কাছে
গেলি সেইখান থেকে গেল দেশে, মানে আমাদের গ্রামের বাড়িতে। যাওয়ার পর ওইখানে কয়েকদিন প্রচুর কষ্ট করেছে আমার এই দুলো ভাই। কষ্ট করার পরে আমি ওইখানে থাকার পরে আমার একটা ফ্রেন্ড ছিল ওই ঢাকা কেরানীগঞ্জেরই, ও যে মানে একটা কেসের আসামি, মার্ডার কেসের আসামি, তা আমি জানি না। ও তখন চলে গেছে অলরেডি আমার কাছে, আচ্ছা, বেড়াইতে। তো আমার বলে না, 1 সপ্তাহ আমার কাছে রয়েছে কিন্তু বলে না। তখন আমি ভালো বেতন চাকরি করতেছি, আমার বলে না যে ও কি মানে কি কারণে গেছে। তো সপ্তাহ 2-3 পরে ও আমার বলতেছে, দোস্ত তোকে এলাকায় যাই কিছু একটা ব্যবসা বাণিজ্য করবো। তো তখন প্রায় আপনার অনেক টাকা চুরি করে নিয়ে গেছে বাড়ির থেকে, প্রায় 2.5 লাখ টাকার মতো বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে আমার কাছে গেছে, ওর ব্যাগের ভিতর টাকা ভর্তি। আচ্ছা, আমি নিজেও জানি না। আচ্ছা, পরে আমি আমাদের বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওইখানে একটা দোকান নিয়েছি, গার্মেন্টস আইটেম দোকান নেওয়ার পরে 2 সপ্তাহ পরে শুনি কি মানে আমার প্রায় কিছু টাকা ওইখানে ইনভেস্ট করা আছে, আরও ম্যাক্সিমাম টাকা ওই ইনভেস্ট করেছে। আমার ইচ্ছা ছিল যে ওইখানে দোকানদারি করবে আর আমি ঢাকায় থাকবো, ঢাকা থেকে মাল কিনে পাঠাবো, ওইখানে বসে দোকানদারি করবে। পরে কিছুদিন পরে শুনি কি যে ওর ওই মার্ডার কেসের আসামিও ওর ভাইটাই যায় ওরে নিয়ে আইছে, সেই দোকান বিক্রি করে নিয়ে আইছে। তারপরে আপনার আমি নারায়ণগঞ্জ, আমার চাকরিটাও চলে গেল ওর কারণে। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে প্রথম কিছুদিন অনেক কষ্ট হয়েছে। তারপরে আপনার ড্রাইভার জগতে গেলাম, গাড়ি চালাই, ভাড়ার গাড়ি চালাই। এখন আপাতত মানে এই অবস্থায় আছি, ভাড়ার গাড়ি চালাচ্ছি। আর বিয়ে শাদী করছি। না, আপনি যে এইভাবে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে গেলেন, মানে আপনি এখান থেকে এসকেপ করেছেন, আপনি নর্মাল লাইফ লিড করতে পারেন, মানে সাধারণ জীবনযাপন করতে পারেন? জি, কোনো সমস্যা হয় না? কেউ আপনাকে খোঁজে না? কারণ ইনফরমেশনগুলো তো আপনি জানেন, জানি কোথা থেকে কি হয় না হয়, কিভাবে এখন কি বদলে গেছে কিনা বা এই হয়েছে কিনা খোঁজ খবর রাখি না। কত বছর যাবত সাধারণ জীবনযাপনে আছেন? মানে সাধারণ জীবনযাপনে আছি টোটাল মনে করেন আপনার এই 6-7 বছরে। 6-7 বছর। কোন ঘটনা আপনাকে বেসিক্যালি চেঞ্জ করছে যে এটা কোনো জীবন না, এই জীবন থেকে বের হয়ে আসতে হবে? 18-19 বছর মায়ের কাছ থেকে দূরে আপনি, সেই অভাবের কারণে চলে আসলেন, তারপরে অপরাধ জগতের সাথে জড়িয়ে গেছেন। কোনো স্পেশাল কোনো ঘটনা আছে যেটা আপনার বিবেককে নাড়া দিয়েছে বা মনে হয়েছে যে আপনার এই জীবনটা না, যে কোনো কিছু হতে পারে? আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি বাড়ি থেকে চলে গেছিলাম আর এই এতদিন পরে বাড়িতে আসলাম। আমার মা প্রচুর পরিমাণ কষ্ট করছে। আমার মতো একটা ছেলে থাকতে আমার মা তো কষ্ট করবে। এইটা দেখার পরে আপনার এই রিয়েলাইজেশন? হ্যাঁ, এটা দেখার পরে আর কি আরেকটা অন্যরকম একটা অনুভূতি আসলো। তখনও বিয়ে করেননি আপনি? না, তখন বিয়ে করছিলাম। বিয়ে করার পরেই বাড়িতে গিয়েছিলেন নাকি বাড়িতে যাওয়ার পরে? বাড়িতে যাওয়ার পরে বিয়ে করছি। সেটাই বলছি আমি। তারপরে বিয়ে শাদী করছেন, এখন তো বাচ্চা কাচ্চা আছে? এখন একটা মেয়ে আছে আমার। মেয়ে আছে। তো এই জীবনে অনেক কষ্ট আছে। আপনি যেটা বললেন যে কি করেন আপনি পেশায়? আমি পেশায় এখন ড্রাইভার। মাহিন্দ্র চালাই। চালান। ড্রাইভারের জীবন অনেক কষ্টের জীবন, আমরা জানি, অনেক রিস্কের একটা জীবন। হ্যাঁ। তো কখনো আফসোস হয় না যে ওই মাস্তানের লাইন, ওই পেশায় যদি থাকতাম? পয়সা এরকম কোনো আফসোসই আমার হয় না। কেন হয় না? হয় না এই কারণে যে শান্তিমতো 2টা ভাত খাইতে পারতেছি, সবচেয়ে বড় কথা যেটা। দেখেন, ওর লাইনে বলতেছে শান্তিমতো 2টা ভাত খাইতে পারতেছি। হ্যাঁ, বলেন। আর হলো যে আপনার কোনো মারামারি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, সারাদিন যাচ্ছি, ইনকাম করতেছি, যে কয় টাকা হচ্ছে বাড়িতে আসতেছি, নিশ্চিন্তে রাস্তায় ঘুরতেছি, বাড়িতে যাচ্ছি। ওই জীবনটা তো অনেক পাওয়ারফুল একটা জীবন না? আপনার কাছে নিজের কাছে একটা এরকম আছে, একটা বিশাল হম্বিতম্বি ব্যাপার। তো শান্তিতে ঘুম হতো না ওই সময়? ওই সময় প্রতিটা সময় আতঙ্কে থাকতাম। কেন? যে মনে হচ্ছে কারে কবে মারছি, সে মনে আসলো বলে, এরকম মনে হতো যে অমুকরে মারছি, সে মনে আসলো, সে মনে পিছন থেকে ছুরি মারলো। যে এইরকম একটা জীবন যাপন করেনি সে আসলে বুঝতে পারবে না যে আতঙ্কপূর্ণ জীবনটা কতটা অসহনীয়, ভয়ানক রকমভাবে অসহনীয়। প্রিয় শ্রোতা, খুব ছোট করে আজকের এই সিক্রেটস আমরা এখানে উপস্থাপন করেছি। শেষবেলায় শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে একজন মানুষের ভুল 1000 জন মানুষের শিক্ষা হোক। অসুস্থ জীবন কোনো জীবন না। প্রত্যেকটা মানুষই ভুল করে। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাটা বলি, প্রত্যেকটা মানুষ ভুল করে এবং প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। প্রত্যেকটা মানুষ অপরাধ করে, প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। এই তো মাত্র কিছুদিন আগে এরকম একটা খবর ভাইরাল হলো আমাদের ফেসবুকে যে বাবার দ্বারা তার নিজ কন্যা রেপড। আমরা অবাক হই, আমরা অনেক বেশি কষ্ট পাই, আমাদের খুব মানে দুমড়ে মুচড়ে আসে। কিন্তু এখানে একটা কথা বলার আছে। বলার জায়গাটা হচ্ছে এটাই, মানুষ